হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ? একটু জানাও তো। যাক, ক্লিয়ার। আজকে আমরা গ্রাফ নিয়ে পড়াশোনা করব। গ্রাফ নিয়ে কাটাছেড়া করব। সো গ্রাফ রিলেটেড যে সমস্ত কনভার্সন গুলো আছে, যে সমস্ত টপিক গুলো আছে, সেগুলা ইনশাআল্লাহ আজকের ক্লাস একদম ঝাঁঝরা হয়ে যাবে। তো টপিক গুলা কঠিন না, খুবই সহজ। সেইগুলাই আমরা আজকে শুরু করব। ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে। আচ্ছা, কালকের ইন্টিগ্রেশনের কোন প্রবলেমের কথা বলতেছো? কোনটা করাইলাম তখন? ইন্টিগ্রেশনটা একটা কাজ করবা। ইন্টিগ্রেশনের যে আইডিয়া গুলা, আমরা তো ধরো ফর্মুলা গুলা শিখছি। তো একদম ৬ নাম্বার যে ক্লাসটা ছিল, মানে লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা কিন্তু ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের উল্টা, এই জিনিসগুলা, এই বেসিক গুলা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো ৬ নাম্বার ক্লাসটা একটু দেখবা। আরো যদি ডিটেলসে চাও যে না ভাই ইন্টিগ্রেশনটা আরো ডিটেলসে পড়বো, তাহলে সেক্ষেত্রে তোমরা পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতি দেখবা, তোমাদের অপূর্ব ভাইয়ার আছে। তো ওইখান থেকে ইন্টিগ্রেশন কিন্তু অনেক সময় নিয়ে তারপরে বোঝানো হয়েছে। তো ওইটাও চাইলে দেখতে পারো, যেহেতু ইন্টিগ্রেশন একটা নতুন টপিক। তো তোমাদের কিন্তু এই কোর্স শুরু করার আগে আমরা পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতি একটা পরীক্ষাও নিয়েছিলাম। তো চাইলে ওই প্রবলেম গুলো একটু, ওই থিওরি গুলো একটু দেখে আসবা, যেহেতু এখানে একদম ডিটেইলস, মানে একটা ক্লাসে শুধু ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। তো ওইগুলা ওইখান থেকে দেখতে পারো। আর এই তো মোটামুটি দেখবা যে এরপরেও যদি প্রবলেম থাকে তাহলে আমাকে এই কমেন্টে জানাবা যে ভাইয়া এইটাই প্রবলেম আছে। সাউন্ড প্রবলেম, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবির দেখো তো ভাইয়া সাউন্ড প্রবলেম নাকি ওই ঘরে, ক্লিয়ার আছে? সাউন্ড প্রবলেম নাকি দেখো, কমেন্টে ফলাফল বলতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। চলো। ঠিক আছে, বিসমিল্লাহ। তো আমরা একদম প্রথমে চলো আজকে অনেকগুলো গ্রাফ দেখবো কিন্তু, এবং যতটাই প্যারাস ইনশাআল্লাহ সবগুলো কভার হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। তো প্রথমে আমরা শুরু করছি ভাইয়া, দেখো এস ভার্সেস টি এর গ্রাফ দিয়ে। হ্যাঁ, এস ভার্সেস টি এর গ্রাফ, এস ভার্সেস টি এর গ্রাফ। সো আমাদের এইখানে দেখবা কি ব্যাপার, এরকম তো হয় না। আরে ওমা, এই জিনিস এরকম হলো কবে থেকে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে অনেকগুলো গ্রাফ এঁকে ফেলবো। আমরা এখানে অনেকগুলো গ্রাফ এঁকে ফেলবো। এইখানে মনে করো অনেকগুলা গ্রাফ থাকলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো দেখো, ওমা, আচ্ছা যাই হোক, দেখো তো আমরা এইখানে আঁকবো হচ্ছে সরণ বনাম সময়ের একটা গ্রাফ, এস ভার্সেস টি এর একটা গ্রাফ। মনে করো সরণ বনাম সময়ের গ্রাফটা হচ্ছে এইরকম আছে, এস ভার্সেস টি এর গ্রাফটা এইরকম আছে। বলতো এইটা মানে তুমি কি বুঝবা? এইটা মানে বুঝবো আমাদের বস্তুটা যে কোনো একটা পজিশনে স্থির হয়ে আছে, যে কোনো একটা পজিশনে স্থির হয়ে আছে। আচ্ছা যদি প্রবলেম করে প্লিজ একটু ফেসবুকে চলে আসো,
ওয়েব অ্যাপে যারা আসো তোমরা একটু চাইলে ফেসবুকে চলে আসো প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, কি করব, দাঁড়াও এটা চেঞ্জ করি মাইকটা দেখি। ফেসবুক একটু জানায় তো ফেসবুকে সমস্যা করতেছে কিনা। ফেসবুকে একটু জানায় তো ফেসবুকে সমস্যা করতেছে কিনা। এবার ঠিক আছে নাকি দেখো তো। হ্যালো হ্যালো হ্যালো, ক্লিয়ার আছে? ক্লিয়ার, গুড, ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, দেখো এস ভার্সেস টি এর গ্রাফে আমাদের এইরকম গ্রাফ বলতে তুমি কি বুঝবা, এই গ্রাফটা বলতে তুমি কি বুঝবা। সো এইখানে খেয়াল করো, এস মানে হচ্ছে আমাদের অবস্থানটাকে নির্দেশ করছে। সো সময় যখন মনে করো 1 সেকেন্ড, তখন যে আমাদের সরণটা, সময় যখন 2 সেকেন্ড তখনও কিন্তু সরণটা একই, সময় যখন 3 সেকেন্ড তখনও কিন্তু তার অবস্থান একই রকম। অর্থাৎ খেয়াল করে দেখো, এইটা বোঝাচ্ছে মূলত আমাদের বস্তুটা একই জায়গাতে বসে আছে। যেমন আমরা যদি একটা রেফারেন্স ফ্রেম চিন্তা করি, সাপোজ এই গাছটা হলো আমাদের একটা রেফারেন্স, হ্যাঁ, এই গাছটা আমাদের রেফারেন্স। এই রেফারেন্স থেকে মনে করো কোনো একজন লোক সে 2 মিটার দূরে দাঁড়ায় আছে, তাহলে 2 মিটার দূরে যদি সে দাঁড়ায় থাকে, তার মানে দেখো টি সমান সমান যখন 0 সেকেন্ড তখনও সে 2 মিটার দূরে আছে, টি সমান 1 সেকেন্ডেও 2 মিটার দূরে, 2 সেকেন্ডেও 2 মিটার দূরে, 3 সেকেন্ডেও তার অবস্থান 2, 4 সেকেন্ডেও তার অবস্থান 2। তার মানে এই গ্রাফটা মূলত বোঝাচ্ছে যে আমাদের ওই বস্তুটা কিন্তু নিজের জায়গায় দাঁড়ায় আছে বা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে সেটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, বুঝছো? স্থির অবস্থায় আছে, গুড। এখন আমরা এখান থেকে কিভাবে করে বেগ বনাম সময়ের গ্রাফ বের করব, ভি ভার্সেস টি আমরা কিভাবে পাবো। সো খেয়াল করো, ভি ভার্সেস টি টা আমরা কিভাবে পাই। সব সময় যদি, আচ্ছা একদম কমন সেন্স থেকে আগে অ্যানসার দেই, স্থির আছে যেহেতু, তাহলে বলো তো বেগ কত, শূন্য না? বেগ কত হবে, শূন্য। তাহলে বেগটা কিন্তু একদম এই টি বরাবর হবে, এক্স অ্যাক্সিস বরাবর হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তেই বেগ শূন্য। টি সমান 1 এ বেগ শূন্য, 2 এ বেগ শূন্য, 3 এ বেগ শূন্য, 4 এ বেগ শূন্য, প্রতিটা মুহূর্তে কিন্তু বেগের মানগুলা শূন্য শূন্য করে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ত্বরণও কত, ত্বরণও তো ভাই শূন্য, কারণ বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ত্বরণ যেটা, ত্বরণটাও কিন্তু তাহলে শূন্য হবে, ত্বরণটাও তাহলে শূন্য হবে। বুঝেছো? বলো তো প্রথমটা সবাই কি বুঝতে পেরেছো, একটু জানাও তো। এই ক্লাস 10:30টায় শুরু হওয়ার কথা ছিল মানে, কে বলছে 10:30টায়? আমি কি আজকে 10:30টায় লিখছিলাম নাকি তোমাদেরকে? গতকালকে বলছিলাম 10:30টায়, আজকে কি 10:30টায় বলছিলাম? বলি নাই তো। তো পোলাপান কমেন্ট করতেছে 10:30টায় বলছি না। এই যে আমি স্ট্যাটাস দিয়েছি, আগামী প্রজন্মের পিতামাতারা গতকালকে ক্লাসটা রিভিশন দিয়ে নিয়ে সবাই আজকে আমরা গ্রাফ কাটাছেড়া করব না। আজকে তো আমাদের 10টাই, ঠিকই আছে, ঠিক আছে, ওকে ওকে বস। দেখো তাহলে খেয়াল করো, এই যে এস ভার্সেস টি এর গ্রাফ, এটা একদম এক্স অক্ষ বরাবর সরল রৈখিক। এটার মানে কি? এটার মানে হচ্ছে টি সমান শূন্যতে বস্তুর অবস্থান 2 মিটার। এটা তো এস কি মিটার না, এটা তো মিটার, এটা কি সেকেন্ড। সো টি সমান 0তে এস এর মান 2, 1 সেকেন্ড পরেও এস এর মান 2, 2 সেকেন্ড পরেও এস এর মান 2, 3 সেকেন্ড পরেও এস এর মান 2। তার মানে বস্তুটা অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, সময় পাল্টে যাচ্ছে কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে সে স্থির আছে। বুঝছি এটা সবাই? এটা বুঝছি। তাহলে দেখো যদি স্থির থাকে তাহলে বেগ শূন্য, বেগ শূন্য মানে ত্বরণ শূন্য, বেগ শূন্য মানে ত্বরণ শূন্য। ঠিক আছে, বলো তো। এটা না বুঝলে এসএসসি তে ভর্তি করে দিব, একদম এসএসসি তে ভর্তি করে দিব এটা না বুঝলে। ডান, ক্লিয়ার গেল। এরপরে দেখো, যদি আমাদের এস ভার্সেস টি এর গ্রাফটা দেখো, এস ভার্সেস টি এর গ্রাফটা এবার মনে করো কেমন হলো। এবার মনে করো গ্রাফটা হইলো এই রকমের, গ্রাফটা মনে করো এই রকম হলো, হ্যাঁ, এইরকম একটা গ্রাফ হলো। তো এইখানে বলো তো, টি সমান সমান যখন 0 তখন সরণ কিন্তু 0, টি সমান যখন 1 তখন সরণ হচ্ছে এরকম, টি সমান যখন 2 তখন দেখো সরণ পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু দেখো সরণটা পরিবর্তন হচ্ছে। তো সময়ের সাথে যদি সরণ পরিবর্তন হয়, সময়ের সাথে যদি সরণ পরিবর্তন হয়, তাহলে কি সে আর এখন স্থির আছে? না, স্থির নাই।
অর্থাৎ দেখো, আমরা যদি এই গাছের থেকে দূরত্ব চিন্তা করি যে 0 সেকেন্ডে ধরো 0 মিটার, 1 সেকেন্ড পরে হচ্ছে দূরত্ব কত, 1 সেকেন্ড পরে দূরত্ব মনে করো গেছে 1 মিটার, 2 সেকেন্ড পরে দূরত্ব গেছে 2 মিটার, 3 সেকেন্ড পরে দূরত্ব হয়েছে 3 মিটার, 4 সেকেন্ড পরে দূরত্ব হয়েছে 4 মিটার। তার মানে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু দূরত্বটাও কি হয়েছে, বাড়ছে। অর্থাৎ এখানে ছেড় স্থির নাই, স্থির নাই, তাহলে সে গতিশীল আছে। এই গ্রাফটা বোঝাচ্ছে কি যে আমাদের বস্তুটা গতিশীল আছে। এখন গতিশীল থাকলে বেগটা কেমন হবে এইটা আমরা কিভাবে বের করব? এটা কি সমবেগ হবে নাকি অসমবেগ হবে, বেগটা কেমন হবে সেইটা আমরা বের করতে চাই। এখন ভাইয়া দেখো, আমরা কিন্তু জানি যদি বেগ বের করতে হয় তাহলে সরণ ভার্সেস সময়ের গ্রাফে বেগ বের করতে চাইলে আমরা কি বলতো ঢাল বের করি না, ডিএস বাই ডিটি ঢাল বের করি না বলতো। এই যে ঢালটা, এই গ্রাফের যে ঢাল, এই গ্রাফের যে ঢাল, সেই ঢালটাই কিন্তু বেগের মান নির্দেশ করে। তাহলে ভি ভার্সেস টি এর গ্রাফটা দেখতে কেমন হবে বলতো? এটা কি সমবেগ হবে না অসমবেগ হবে, কেমন হবে গ্রাফটা বলতো দেখি। দেখো, সো এইখানে আমাদের যেহেতু একটা গ্রাফ আমরা পেয়ে গেছি, আমাদের এখন বুঝতে হবে বেগের গ্রাফটা বের করার জন্য কি করব। সো বেগের গ্রাফটা বের করতে পারবো তখন যদি আমরা দেখি এই এস ভার্সেস টি গ্রাফের ঢালটা কেমন, ঢালটা কেমন। কারণ এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। কেমনে ভাইয়া? ওই যে ঢাল মানে কি ছিল, ডেল ওয়াই বাই ডেল এক্স না? তো আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর কে আছে, সরণ, এক্স অক্ষ বরাবর কে আছে, সময়। তাহলে এই যে এই ঢাল বা এস বাই টি এটা কি হয়ে যাবে, বেগ হয়ে যাবে। তার মানে দেখো এই গ্রাফের যে ঢাল, এই গ্রাফের যে ঢাল সেই ঢালটা কিন্তু, এই গ্রাফের যে ঢাল সেই ঢালটা কিন্তু নির্দেশ করে বেগকে। তাহলে এখানে যেহেতু একটা সরল রেখা, এই সরল রেখাটার তো ভাইয়া ঢাল ফিক্সড, তাহলে বেগটা হবে একদম সুষম একটা বেগ, আমরা একদম কনস্ট্যান্ট একটা বেগ পাবো। তার মানে এটা হচ্ছে আমাদের গাড়িটা যাচ্ছে সমবেগে, গাড়িটা সমবেগে গতিশীল। ঠিক আছে, বলো তো সমবেগে যদি গতিশীল হয় তাহলে ত্বরণ কত হবে, ত্বরণের গ্রাফটা কেমন হবে? ত্বরণটা হবে জাস্ট 0। কারণ কি, কারণ বেগ সুষম মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে না। বেগ যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ কি কোনো আছে, ত্বরণ নাই, ত্বরণ তাহলে 0। যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হবে 0। সো এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সমবেগ, এই জন্য ত্বরণ 0। অথবা একটা ছোট বুদ্ধি আছে, বুদ্ধিটা কি জানো? বুদ্ধিটা হচ্ছে বলতো যদি আমরা ডিভি বাই ডিটি করি, বলতো এই গ্রাফের যদি ঢাল বের করি, দেখো ডিভি বাই ডিটি যদি করি, এই গ্রাফের যদি আমরা ঢাল বের করি তাহলে কিন্তু আমরা ত্বরণ পাই, তাহলে আমরা ত্বরণ পাই। এই ভি ভার্সেস টি গ্রাফের ঢাল বের করলে আমরা কি পাই, ত্বরণ পাই। ঢাল মানে কি, ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর আছে ভি, এক্স অক্ষ বরাবর আছে টি, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স মানে ছিল ঢাল, এখানে ডেল ওয়াই মানে হলো ডেল ভি আর ডেল এক্স মানে হচ্ছে ডেল টি। সো এই ডেল ভি বাই ডেল টি এটা কি, ত্বরণ না? এটা ত্বরণ। সো তাহলে আমরা কিন্তু মনে রেখো যে ভি ভার্সেস টি গ্রাফের ঢাল বের করলে আমরা ত্বরণ পাই। সো এইখানে তো ঢালটা 0, এটা কি একদম ঢালু আছে না, এই ঢালটা একদম 0। সো ঢাল যেহেতু 0 তাহলে এখানে আমরা এর ভার্সেস টি এর গ্রাফটা একদম এরকম 0 বানায় রাখলাম। বলো এই দুইটা কেস কি তোমরা বুঝতে পেরেছো, একটু জানাও। এই দুইটা কেস কি বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইবার আসো 3 নাম্বার কেস। 3 নাম্বার কেস ভাইয়া একটু বুঝি, এইটা মানে কি, এটা মানে হচ্ছে মনে করো গাছ থেকে আমাদের কণাটা প্রথমে 0 মিটার দূরত্বে ছিল, 1 সেকেন্ড পরে 1 মিটার দূরত্বে গেছে, 2 সেকেন্ড পরে 2 মিটার, 3 সেকেন্ড পরে 3 মিটার, 4 সেকেন্ড পরে 4 মিটার, এভাবে করে কিন্তু তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা সরণ বৃদ্ধি পাইছে। এইবার মনে করো আমরা একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফটা হচ্ছে এইরকম। আগে একটু চিন্তা করবা যে এটার মানে কি, এটা যদি এস হয়, এটা যদি টি হয়, তাহলে সময়ের সাথে সাথে গ্রাফটা পরিবর্তন হচ্ছে এইভাবে। তাহলে এটার মানেটা কি বোঝায় বলতো, এটার মানেটা কি বোঝায়? গাছ থেকে দূরত্ব আস্তে আস্তে বাড়ছে না কমছে? তাহলে
এইটা মনে করো আমাদের প্রসঙ্গ কাঠামো, আমরা সরণ গাছ থেকে সবসময় মেজার করছি মনে করো। তাহলে প্রথমে দেখো টাইম যখন 0 তখন সরণ দেখো অনেক বেশি, মনে করলাম এই সরণটা 10 মিটার। তারপরে বলো তো 1 সেকেন্ড পরে সরণ কি আর 10 আছে? না, 10 নাই। তার মানে আসলে আমাদের কিন্তু আগে ছিল 10, এরপরে হয়ে গেছে ধরো 8, তারপরে হয়ে গেছে ধরো 6। তার মানে কি? তার মানে আসলে সরণ আস্তে আস্তে কমছে, সরণটা আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এবং এই জায়গাতে গিয়ে টাইম এত সময় পরে সরণ হয়ে গেছে 0, অর্থাৎ সে আবার গাছের গোড়ায় চলে আসছে। এটা কি বুঝতে পারছো কি বললাম? দেখো ভাইয়া, সরণের মানটা সময়ের সাথে সাথে, সময় যত যাচ্ছে সরণের মান দেখো আস্তে আস্তে কমছে। ওয়াই এর ভ্যালু কমা মানে কি? সরণ কমা। তাহলে আগে ছিল 10 মিটার দূরে, এখন যখন আস্তে আস্তে সরণ 1 2 3 4 করে বাড়ছে, তখন সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে বাড়ছে, তখন কিন্তু সে আসলে দৈর্ঘ্য সরণ বৃদ্ধি না পেয়ে সরণটা হ্রাস পাচ্ছে, সরণটা হ্রাস পাচ্ছে। বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন বলো তো ভাইয়া, এইখানে আমাদের বেগটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ? বলো তো, বেগটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। কিভাবে বুঝলাম? কারণ দেখো আমরা জানি সরণ ভার্সেস সময়ের গ্রাফে যদি আমরা ঢাল বের করি, তাহলে ঢালটাই কিন্তু নির্দেশ করবে বেগটাকে। তো এই ঢালটা, এই সরলরেখার ঢাল কি পজিটিভ না নেগেটিভ? এই সরলরেখার ঢালটা নেগেটিভ। তার মানে আমাদের এখানে যে গ্রাফটা আমরা পাবো, এখানে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হবে এই রকম টাইপের একটা গ্রাফ। সো ভি ভার্সেস টি এর গ্রাফটা দেখো এইরকম। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে আমাদের বেগটা হচ্ছে নেগেটিভ, বেগটা নেগেটিভ। বেগ নেগেটিভ মানে কি? পজিটিভ মানে যদি ডান দিকে যাওয়া বোঝায়, পজিটিভ বেগ মানে যদি ডান দিকে যাওয়া বোঝায়, নেগেটিভ মানে বেগ উল্টা দিকে। পজিটিভ বেগ মানে যদি ধরো আমি বললাম +2 মিটার পার সেকেন্ড, এইটা মানে যদি বোঝায় ডান দিক বরাবর প্রতি সেকেন্ডে গাড়িটা 2 মিটার 2 মিটার করে সরণ ঘটাচ্ছে, প্রতি সেকেন্ডে 2 মিটার করে সরণ ঘটাচ্ছে, তাহলে -2 মিটার পার সেকেন্ড এই কথাটার মানে কি? গাড়িটা উল্টা দিকে 2 মিটার করে আসতেছে, উল্টা দিকে 2 মিটার করে আসছে, উল্টা দিকে 2 মিটার করে আসছে, তাই না? তো তাহলে আমাদের এখানে বেগটা কিন্তু তাহলে আমরা বলবো কি? বেগটা বলবো নেগেটিভ, বেগটা বলবো নেগেটিভ। ঠিক আছে, বুঝলাম তাহলে। ঠিক আছে তো? তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ সেই আগের মতনই, যেহেতু সরণটা, যেহেতু আমাদের বেগটা কনস্ট্যান্ট আছে, তাহলে ত্বরণটা কিন্তু 0ই হবে, কারণ বেগের পরিবর্তন না হলে ত্বরণ কি থাকবে? বেগের যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো ত্বরণ থাকবে না। ঠিক আছে? ঠিক আছে, গুড। ঠিক আছে, বুঝছো? প্রাস শুরু করবো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে, একেবারে 6টা ক্লাসে প্রাস শেষ করব। ডান 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 ডান, গুড শামীম আরাফাত। তাহলে আমরা এই 3টা গ্রাফ দেখলাম, সহজ সহজ 3টা গ্রাফ। ওকে, ভেরি গুড। এইবার আসো গ্রাফ আরেকটু ফার্দার পড়ার আগে আমরা একটু পজিটিভ ঢাল নেগেটিভ ঢাল সম্পর্কে একটু দেখে ফেলি। কোন ঢালটা বড় কোন ঢালটা ছোট এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, একটু বুঝতে হবে। তো ভাইয়া মনে করো আমাদের এইখানে এইটা হচ্ছে কি, মনে করো যে কোনো ওয়াই আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে? তোমরা আমাকে বলবা কোন ঢালটা বড়। এইখানে একটা সরল রেখা আঁকলাম, এইখানে আরেকটা সরল রেখা আঁকলাম। এই সরল রেখাটা এ, এই সরল রেখার নাম দিলাম বি। বলতো কোন সরল রেখাটার ঢাল বড়? কোন সরল রেখাটার ঢাল বড়, এ এর নাকি বি এর? অবশ্যই বি সরল রেখাটার ঢাল বড়, তাই না? এটা আমরা বুঝি, কারণ এটা বেশি খাড়া আছে। যেটা বেশি খাড়া সেটা ঢাল তত বড়, সেটা ঢালের মান তত বড়। এইবার আমাকে বলবা, যদি আমরা নেগেটিভ ঢাল নিয়ে চিন্তা করি, একটা ঢাল এইরকম, একটা সরলরেখা এইরকম, দেখো একটা সরলরেখা হচ্ছে, একটা সরলরেখা এইরকম, আরেকটা সরলরেখা মনে করো এইরকম। না, মন মতো হচ্ছে না গ্রাফটা। একটা সরলরেখা এরকম আর একটা সরলরেখা এরকম। আমি তোমাকে বলে দিলাম এই দুইটার মধ্যে একটার ঢাল হচ্ছে -10 আর আরেকটার ঢাল হচ্ছে -20। তাহলে বলো তো -10 এই ঢালটা কার হবে?
এ এর হবে না বি এর হবে? দুইটারই তো নেগেটিভ ঢাল, দুইটার ঢালই তো এখানে নেগেটিভ। তাহলে ঢাল -10 কার হবে, -20 কার হবে? জাস্ট আগে বলো -10 কার হবে, এ এর নাকি বি এর? এই যে কনফিউজিং রেজাল্ট চলে আসছে। মাইনাসটা দেখলেই তোমরা মাথা খারাপ হয়ে যায়। দেখো যখন আমরা বলছি, দেখো মাইনাস ঢাল -10, মনে রাখবা ঢালের মান যত বড় সেটা তত বেশি খাড়া, ঢালের মান যত বড় সেটা তত বেশি খাড়া। এটা লিখে নিতে পারো যে ঢালের মান যত বড়, ঢালের মান যত বড়, ঢাল তত বেশি খাড়া। ঠিক আছে, ঢালের মান যত বড় ঢাল তত বেশি খাড়া। সো এখান থেকে আমরা দেখো এই দুইটার মধ্যে কোনটা বেশি খাড়া? এ বেশি খাড়া। সো আমাদের ঢালের মান, এখানে মান বলতে আসলে মডুলাস মান বা সংখ্যাগত মানটাকে বোঝাচ্ছি। তাহলে এই জায়গায় দেখো ঢালের মান যত বড় তার ঢাল তত বেশি খাড়া। তো এখানে দুইটার মধ্যে খাড়া কোনটা বেশি? এ বেশি খাড়া না? বি কিন্তু শোয়ানো, এ বেশি খাড়া। সো যেইটা বেশি খাড়া সেইটার ঢালের মান কিন্তু তত বেশি বড়। অর্থাৎ এইটার ঢাল হচ্ছে -20 এবং এইটার ঢাল হবে -10। মাইনাস সাইনটা দিয়ে নির্দেশ করতেছে যে ঢালটা এক্স বৃদ্ধির সাথে সাথে ওয়াইটা হ্রাস পাচ্ছে। যদি এরকম হতো তাহলে তো ঢালটা পজিটিভ। সো ঢালটা পজিটিভ না, ঢালটা হচ্ছে নেগেটিভ। ঢালটা পজিটিভ না, ঢালটা হচ্ছে গিয়ে নেগেটিভ। সো এই নেগেটিভ দুইটা ঢালের মধ্যে যেটার মান বড়, এই যে সংখ্যাগত মান যেটার বড়, সংখ্যাগত মান যেটার বড়, সংখ্যাগত মান যেটার বড় সেটা বেশি খারাপ, আর সংখ্যাগত মান যেটা ছোট সেটা কম খারাপ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর একটা ছোট্ট জিনিস একদম আগের দিনেরটাই মনে করাই দিই। দেখো আমরা যখন সরণ ভার্সেস সময়ের গ্রাফ দেখেছিলাম, এই সরণ ভার্সেস সময়ের গ্রাফে যখন আমরা ঢাল বের করি, মানে ধরো ডিডিটি অফ এস করি, তখন আমরা কি পেয়েছি? যখন আমরা এইটার ঢাল বের করি, যখন আমরা এটার ঢাল বের করি তখন কিন্তু আমরা পেয়েছিলাম বেগ বনাম সময়ের গ্রাফ, বা আমরা বেগ পেয়েছিলাম এখান থেকে, সেখান থেকে আমরা বেগ বনাম সময়ের ইয়াটা পেয়েছি। দাঁড়াও, গ্রাফ টাফ দিয়ে লেখা বাদ দাও, সহজ করি। মনে করো আমাদের সরণ এর একটা সমীকরণ দেওয়া আছে, টি এর সাপেক্ষে সরণের একটা সমীকরণ দেওয়া আছে। সেইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময়ের সাপেক্ষে, তাহলে আমরা পেয়েছিলাম বেগ। সময়ের সাপেক্ষে বেগের একটা সমীকরণ পেয়েছিলাম। এরপরে যদি আবার আমরা ঢাল বের করি, ঢাল বের করা বলতে ডিভি বাই ডিটি যদি করি, তাহলে আমরা কি পাবো? ডিভি বাই ডিটি করলে আমরা কিন্তু এটি পাবো, ত্বরণ পাবো। ঠিক আছে, সময়ের সাথে ত্বরণটা কত বের করতে পারবো। এটা কিন্তু আগের পড়া ভাইয়া, এটা একদম আগের পড়া, তাই না? এই যে আমাদের গতকালকে দেখছিলাম না, এস সমান সমান মনে করো এই যে 5t কিউব প্লাস 4t স্কয়ার প্লাস 7, এরকম যদি থাকে, এইটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ এস করি, তাহলে কি আসছে? 3 5 এ 15 টি স্কয়ার প্লাস 4 2 8t। তো এইটাই তো আমাদের বেগ, এবং এই বেগটা কি টি এর ফাংশন আকারে আসলো না? এটা ছিল সরণ, সরণটা হচ্ছে টি এর ফাংশন আকারে আছে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ পেলাম। এইটাকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, বেগটাকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তখন কিন্তু আমরা ত্বরণ পেয়েছিলাম, এবং ত্বরণটা আমাদের সময়ের একটা ফাংশন আকারে এটা এসেছিল। 15 2 30 টি প্লাস 8। এইটাই লিখছি এখানে, যে সরণটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাই, বেগটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। এবং বলতো যদি আমরা ত্বরণ থেকে বেগ পেতে চাই তাহলে কি করতে হতো? ত্বরণ থেকে বেগ পাওয়ার জন্য আমরা কি করতাম? আমরা ত্বরণটা থেকে বেগটা পাওয়ার জন্য কিন্তু ইন্টিগ্রেশন করতাম। সো ডিফারেন্সিয়েশনের উল্টাটা কি? ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার বেগ পাবো। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। 6 নাম্বার ক্লাসে বলছিলাম, মনে করে দেখো। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। যখন আমরা এই ভি ভার্সেস টি থেকে ডিফারেন্সিয়েশন করে এ ভার্সেস টি পেলাম,
এ ভার্সেস টি কে ইন্টিগ্রেট করলে ভি পাওয়ার কথা। সো আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন মানে কি বলতো, এ ভার্সেস টি এর এরিয়া বের করা। এরিয়া কার বের করা? এটি গ্রাফের এরিয়া যখন আমরা বের করি তখন কিন্তু দেখো এই যে এ ডিটি যেটা আমরা পাই সেটার থেকে কিন্তু আমাদের মূলত বেগের পরিবর্তন যেটা সেটা আসে। যে বেগের পরিবর্তন কত সেই বেগের পরিবর্তনটা আসে। আদিবেগ যদি শূন্য হয় তাহলে কিন্তু এই যে বেগের পরিবর্তন মানে কত, ভি মাইনাস ইউ। আদিবেগ যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা জাস্ট শেষ বেগ যেটা সেটাকেই কিন্তু পাবো, ভি মাইনাস ইউ। সো এখান থেকে আমরা বেগের পরিবর্তনটা পাই যখন ত্বরণকে আমরা আবার ইন্টিগ্রেট করি। এবং বলতো ভি ভার্সেস টি এর গ্রাফকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাই? ভি ভার্সেস টি গ্রাফে যদি আমরা এরিয়া বের করি বা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ভি ডিটি করি, তাহলে কিন্তু আমরা এটা সমান সমান পাবো ডেল্টা এস বা সরণের পার্থক্য পাবো। সরণের পার্থক্য পাবো। সো সরণের পার্থক্য মানে তো আসলে এস মাইনাস এস নট। এস নট এর মান বা একদম শুরুর অবস্থা যদি 0 ধরো তাহলে এটাই হচ্ছে আমাদের টি সময়ে সরণটা নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এই জিনিস তো আমরা জানি যে আমাদের সরণ ভার্সেস সময় যদি আমাদের দেওয়া থাকে, সরণের একটা সমীকরণ দেওয়া থাকে, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে বা গ্রাফের ঢাল বের করলে, এই যে ঢাল মানে কার ঢাল? গ্রাফের ঢাল বের করলে, এস ভার্সেস টি গ্রাফের ঢাল বের করলে আমরা ভি ভার্সেস টি পাই। এবং ভি ভার্সেস টি তে আমরা যদি গ্রাফের ঢাল বের করি তাহলে আমরা ত্বরণ পাই। ত্বরণ এবং সময়ের গ্রাফে যদি আমরা এরিয়া বের করি তাহলে আমরা বেগের পরিবর্তন পাই। এবং ভি ভার্সেস টি গ্রাফে যদি আমরা ইন্টিগ্রেট করি বা এরিয়া বের করি তাহলে আমরা সরণের পরিবর্তন পাই। ঠিক আছে, সরণের পরিবর্তন পাই। সহজ জিনিস গেল। কারণ দেখো এই যে ভি সমান সমান কি পাইছিলাম, ডিডিটি অফ এস। তাহলে ডিএস সমান সমান কি লেখা যাবে, ভিডিটি। দুই পাশে যদি ইন্টিগ্রেট করো তাহলে দেখো ডিএস টাকে আমরা যখন ইন্টিগ্রেট করব তখন কিন্তু সরণের পার্থক্যটা পাবো, মোট সরণ কতটুকু হয়েছে সেই সরণের পার্থক্য পাবো। সমান সমান হচ্ছে ভিডিটি, সমান সমান ভিডিটি। অন্যদিকে যখন আমরা ত্বরণ সমান সমান লিখছি ডিভি বাই ডিটি, তখনও কিন্তু এই যে ডিভি সমান সমান এডিটি আসছে। এইটাকে দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি, দেখো ডিভি কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ডেল্টা ভি, মানে বেগের পরিবর্তনটা পাবো। আর এডিটি হচ্ছে আমাদের ওই ক্ষেত্রফলটা নির্দেশ করছে। দেখো এডিটি মানে কি, এডিটি মানে হচ্ছে যতটুকু পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করবা এইটুকু সময় আমাদের বেগের পরিবর্তন। এই যে টি1 থেকে টি2, যদি মনে করো এই টাইমটা আমি বলি টি1, এই টাইমটা আমি বলি টি2, তাহলে এই সময়ে, এই ডেল্টা টি সময়ে বেগের পরিবর্তন কত সেটাই কিন্তু আমরা এই ক্ষেত্রফলটা থেকে পাই। একইভাবে দেখো এস ভার্সেস টি গ্রাফ যদি আমাদের এরকম দেওয়া থাকে, সরি ভি ভার্সেস টি গ্রাফ যদি আমাদের এরকম দেওয়া থাকে এবং আমরা যদি টি1 থেকে টি2 পর্যন্ত এরিয়া বের করি, এরিয়া বের করা মানে কিন্তু এই যে ইন্টিগ্রেশন করা। সো যদি আমরা এরিয়া বের করি, দেখো এরিয়াটা বলতে কি বোঝাচ্ছে, এই এরিয়াটা মানে হলো ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন মানে হচ্ছে ডেল্টা এস, মানে সরণের পার্থক্য। এই সময় ডেল্টা টি সময়ে কতটুকু সরণ অতিক্রম করলো সেটা বোঝাচ্ছে। সো ডেল্টা টি সময়ে সরণটা কতটুকু সেটাই কিন্তু আমরা ভিডিটি থেকে পাই। তাহলে পুরো জিনিসটা মাথার মধ্যে আশা করি চলে আসবে এটার পরে। এই জানাও তো বুঝেছো কিনা? বুঝছো? ভাইয়া বোর্ড নিয়ে আজকে প্যারা খাইছে। আর বইলো না রে, এটার মনে হয় একটা অসুখ হয়েছে। সবাই বুঝছো? দেখো তো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, মেগা এক্সাম সম্পর্কে একটু আপডেট দিয়ে দেই ক্লাসের মধ্যেই। ভেক্টর মেগা এক্সাম হবে 20 তারিখ। ভেক্টর মেগা এক্সাম, না ভেক্টর মেগা এক্সাম দেখো তো 20 তারিখ শনিবার না? 20 সেপ্টেম্বর স্যাটারডে, 10 PM। এমসিকিউ প্রশ্ন থাকবে 25টা। এমসিকিউ প্রশ্ন, আরে এমসিকিউ প্রশ্ন থাকবে 25টা, প্রত্যেকটাই হচ্ছে 10 মার্ক করে, টোটাল 250 মার্কস। টাইম থাকবে হচ্ছে 75 মিনিটস।
1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে? না ভাই একটু পিছান। না না না, পিছানো না, কোনো পিছাইতে বলবো কেন? হায় হায়, কি বলে? কোনো পিছানো টিছানো নাই ভাই, কোনো পিছানো টিছানো নাই। না, আমি তো খুব বিপদে পড়ছি ইয়াটা নিয়ে। ওকে ঠিক আছে, বুঝলাম, গেল। আচ্ছা ভালো কথা, 20 তারিখ একটু দেখে নেই। 20 তারিখ শনিবারই না? হ্যাঁ, 20 তারিখ শনিবার। নেগেটিভ মার্কিং তো ওই যে 1/4 মার্ক নেগেটিভ মার্কিং, ভুল গেলে 1/4 কাটা, 0.25 করে কাটবে ভুল গেলে। আসো আসো আসো, এইবার আসো আমরা আস্তে আস্তে আমাদের, না ভালো প্যারায় পড়ছি তো, আরে আশ্চর্য। ওকে, এবার আসো আমরা এস ভার্সেস টি এর আরো কিছু ভ্যারিয়েশন দেখে ফেলি। এর আগে আমরা কি দেখছি? সুন্দর স্ট্রেট লাইন দেখছি, বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে, সবগুলো এস ভার্সেস টি স্ট্রেট লাইন ছিল। এইবার আমরা এস ভার্সেস টি এর কিছু কার্ভড লাইন নিয়ে কাজ করব। কার্ভড লাইন নিয়ে কাজ করব। কেমন কার্ভড লাইন? এটা দ্বারা একটা কপি করে নিই। ওকে, কার্ভড লাইনটা হচ্ছে, মনে করো আমাদের এস ভার্সেস টি এর গ্রাফটা, এইভাবে করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সরণ ভার্সেস সময়টা এইভাবে করে বৃদ্ধি পাচ্ছে। বলে রাখি, এটা হলো একটা পরাবৈদ্যুতিক গ্রাফ। কি বললাম পরাবৈদ্যুতিক? এটা হচ্ছে প্যারাবোলা। এটা হচ্ছে প্যারাবোলা। না, এই বোর্ড আমার মাথা নষ্ট করে দিচ্ছে একদম, ফ্লুয়েন্সি আসতেছে না। দেখো দেখো দেখো, সো আমাদের এস ভার্সেস টি এর যে গ্রাফটা, সেটা দেখো এতক্ষণ কেমন ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। এইবার এস ভার্সেস টি এর গ্রাফটা এরকম একটা বক্ররেখা। এখন এই বক্ররেখার জন্য দেখো, বলতো এখানে কি আমাদের প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই রকম না আলাদা আলাদা? বলতো, প্রত্যেকটা বিন্দুতে কি ঢাল একই রকম নাকি আলাদা আলাদা? প্রত্যেকটা বিন্দুতে কি ঢাল একই রকম না আলাদা আলাদা? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ঢাল আলাদা আলাদা। এখন ঢাল যদি আলাদা আলাদা হয়, মানে দেখো কেন ঢাল আলাদা? এই পয়েন্টে ঢালটা এরকম, এই পয়েন্টে ঢালটা এরকম, এই পয়েন্টে ঢালটা এইরকম। সো খেয়াল করো, এক এক পয়েন্টে ঢাল কিন্তু এক এক রকম। এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? উত্তর দাও। এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ভেরি গুড। কারণ দেখো, এই যে এস ভার্সেস টি গ্রাফের ঢাল, ঢাল ঢাল মানে কি? এই বেটা, ঢাল মানে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স। সো এখানে ওয়াই অক্ষ বরাবর কে আছে? ওয়াই অক্ষ বরাবর আছে এস, তাহলে বসাও ডেল এস বাই এক্স অক্ষ বরাবর কে আছে? টাইম, ডেল টি। তো এই সরণ বাই সময়টা কি? বেগ না? বেগ না? তাহলে এই আমাদের এস ভার্সেস টি এর যে গ্রাফ, সেই গ্রাফের যদি ঢাল বের করো, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স করো বা ডেল এস বাই ডেল টি করো, ঢালটা কিন্তু নির্দেশ করবে বেগকে। তাইলে এইখানে দেখো তো, ঢালটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? বলতো, এই ঢালের মানটা আস্তে আস্তে বলতো বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? ঢালটা কি আস্তে আস্তে শুয়ে যাচ্ছে না খাড়া হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সো ঢাল বৃদ্ধি পাওয়া মানে বেগটাও কি হওয়া? বৃদ্ধি পাওয়া। ঢাল বৃদ্ধি পাওয়া মানে বেগটাও কিন্তু বৃদ্ধি পাওয়া। সো তাহলে ভি ভার্সেস টি গ্রাফের দেখো, যদি আমরা বেগটা বৃদ্ধি পাই, তাহলে গ্রাফটা হবে এইরকম টাইপের। গ্রাফটা হবে এইরকম টাইপের। আবারও বলছি, এগুলা হলো প্যারাবোলিক গ্রাফ। হ্যাঁ, প্যারাবোলা সম্পর্কে তোমরা সামনে পড়বা, সেখানে এস এর ফাংশনটা হচ্ছে টি স্কয়ারের সাথে প্রপোর্শনাল, বুঝছো? এগুলাকে বলে প্যারাবোলিক গ্রাফ বা পরাবৈদ্যুতিক গ্রাফ। তো যদি এরকম কার্ভ হয়, যে দেখো এরকম আস্তে আস্তে ইনক্রিজিং একটা গ্রাফ, তো এইরকম ক্ষেত্রে আমাদের যে ঢালটা, সে ঢালটা তো সবসময় বেগ নির্দেশ করবে। এস ভার্সেস টি গ্রাফের ঢাল সবসময় বেগ নির্দেশ করবে, এবং এই যে বেগটা, সেই বেগটা কিন্তু দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই দেখো, এই পয়েন্টের ঢাল কত? একদম আমাদের যে এই পয়েন্টটা, এই পয়েন্টের ঢাল কিন্তু দেখো শূন্য। এই পয়েন্টের স্পর্শক শূন্য। সো স্পর্শকটা একদম শুয়ে আছে, ঢালটা শূন্য। ঢাল শূন্য মানে বেগ শূন্য। এই দেখো বেগটা শূন্য। তারপরে দেখো ঢালের মান একটু বাড়ছে, 1 সেকেন্ডে ঢালের মান একটু বাড়ছে। এই যে 1 সেকেন্ডে বেগের মান এতখানি হয়েছে। 2 সেকেন্ড পরে ঢালটা আরেকটু খাড়া হয়েছে। এই দেখো 2 সেকেন্ড পরে ঢালটা বাড়ছে, মানে বেগটাও বৃদ্ধি পাইছে। 3 সেকেন্ড পরে দেখো আরো বেশি খাড়া হয়েছে। ঢাল বেশি হওয়া মানে বেগ বেশি হওয়া। এই দেখো 3 সেকেন্ডে বেগটা আরো বেশি হয়েছে। বুঝতে পারছো? বলো তো।
বুঝেছো কিনা? কিভাবে এটা আসছে বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো যেহেতু বেগটা পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে তো আর ত্বরণ শূন্য না। তাহলে এই গ্রাফের ঢাল কি পজিটিভ না? এই গ্রাফের ঢাল পজিটিভ না? দেখো তো ডেল্টা ভি বাই ডেল্টা টি যদি করো, ডেল্টা ভি বাই ডেল্টা টি করো, তাহলে তো ত্বরণ পাবা। এবং এই ত্বরণটা আমরা পাবো কিভাবে? দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ঢাল একই রকম, এই গ্রাফের উপরে প্রত্যেকটা পয়েন্টে ঢাল একই রকম। সো ঢাল একই রকম মানে প্রত্যেকটা পয়েন্টে ঢাল একই রকম। যেমন দেখো এই যে 1 নাম্বার 1 সেকেন্ড, এদিকে মনে করো টি লিখলাম, এদিকে মনে করো এ লিখলাম। 1 সেকেন্ডের ঢাল হচ্ছে যত, 2 সেকেন্ডের ঢালও তত, 3 সেকেন্ডের ঢালও তত, 4 সেকেন্ডের ঢালও কত। সো প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মুহূর্তে ঢাল একই রকম। প্রত্যেকটা পয়েন্টে, যে এই পয়েন্টে ঢাল যায়, এই পয়েন্টে ঢাল যায়, এই পয়েন্টে ঢালটা, প্রত্যেকটা পয়েন্টে ঢাল একই রকম। এবং ঢাল যেহেতু একই রকম, তাইলে আমরা যদি এই ঢালের সমীকরণটা এখানে বসাই, তাহলে জাস্ট সিম্পলি আমরা এরকম একটা সরল রেখা পাবো। এই দেখো 1 সেকেন্ডেও ঢালের মান যা, 2 সেকেন্ডেও ঢালের মান তাই, 3 সেকেন্ডেও ঢালের মান তাই, 4 সেকেন্ডেও ঢালের মান তাই। সো প্রতিটা পয়েন্টে যেহেতু ঢালের মান একই রকম করে, তাই গ্রাফটা এরকম হলো, একদম কনস্ট্যান্ট হলো। আর বেগ ভার্সেস এই টি গ্রাফের যে ঢাল, সেটা তো ত্বরণ নির্দেশ করে। তাহলে ত্বরণটা হচ্ছে সমত্বরণ, এটা হলো একটা সুষম ত্বরণ, এটা হলো আমাদের একটা সুষম ত্বরণ। তো সুষম ত্বরণে কিন্তু এ এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা একটা সমত্বরণের গ্রাফ। বুঝছো কেন সমত্বরণ হলো? বুঝছো? সো দুই ভাবেই তুমি চিন্তা করতে পারো। একটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে দেখো ঢালের মান সেম, তাই প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান 3, ঢালের মান 3, ঢালের মান 3, ঢালের মান 3, এরকম প্রত্যেকটা পয়েন্টে ঢাল যদি ফিক্সড হয়, তাহলে এটা একদম স্ট্রেট লাইন হবে। আবার এভাবেও চিন্তা করতে পারো যে ভাই সরল রেখার তো ঢাল প্রত্যেকটা পয়েন্টে একই রকম, এই গ্রাফের ঢাল মানে ত্বরণ, তাহলে ত্বরণ আসলে প্রত্যেকটা পয়েন্টে একই রকম, তাহলে ত্বরণ ভার্সেস টি এর গ্রাফটা একদম এইরকম একটা স্ট্রেট লাইন হবে। বুঝছো? ডান 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 ডান, গুড। এরপরে দেখো তো, যদি আমাদের গ্রাফটা এবার এরকম হয়, এস ভার্সেস টি এর গ্রাফটা যদি এবার আমাদের এরকম হয় যে ধরো এইভাবে করে পরিবর্তন হচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য বুঝেছো? এইখানেও কিন্তু সময়ের সাথে সাথে সরণ বাড়ছে, এইখানেও কিন্তু দেখো সময়ের সাথে সাথে সরণ বাড়ছে, কিন্তু এই বাড়াটার গ্রাফটা খেয়াল করো আর এই বাড়াটার গ্রাফটা খেয়াল করো। দেখো তো এইখানে আমাদের ভি ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে এবং এ ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে। তো সেটা বোঝার জন্য আমরা কি করব? এস ভার্সেস টি গ্রাফের বিভিন্ন পয়েন্টে আমরা ঢালগুলাকে নিব। সো বলো তো, যদি আমরা এই পয়েন্টে ঢাল নেই, বলো তো এই পয়েন্টের ঢালটা কিন্তু দেখো অনেক বেশি খাড়া, তাহলে এই পয়েন্টের ঢাল অনেক বেশি। আচ্ছা, তারপরে এই পয়েন্টের ঢালটা দেখো আরেকটু শুয়ে গেছে, কমে গেছে। এই পয়েন্টের ঢাল দেখো আরো শুয়ে গেছে, এই পয়েন্টের ঢাল দেখো আরো বেশি শুয়ে গেছে, এই পয়েন্টের ঢাল তো একদম শুয়ে শূন্য হয়ে গেছে। তাহলে বলো তো, সময় বাড়ার সাথে সাথে ঢালের মান কি বাড়ছে না কমছে? বলো, সময় বাড়ার সাথে সাথে ঢালের মান কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? কমছে, কমছে। সো যদি ঢালের মানটা আস্তে আস্তে হ্রাস পায়, ঢালের মানটা যদি আস্তে আস্তে এভাবে করে কমতে কমতে থাকে, তার মানে বেগ আসলে কমছে। কারণ সরণ ভার্সেস সময় গ্রাফের যে ঢাল, সেটাই তো আমাদের বেগ নির্দেশ করে, এটাই তো আমাদের ঢাল। তো যদি সময় বৃদ্ধির সাথে সাথে ঢাল কমে, তার মানে আসলে সময় বৃদ্ধির সাথে সাথে বেগ কমছে। অর্থাৎ গ্রাফটা দেখো, প্রথমে ঢালটা অনেক বেশি, তারপর সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা কমতে 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 জিরো হয়ে গেছে। সো এই পয়েন্টে ঢালটা অনেক বেশি, এই যে এই পয়েন্টে ঢাল অনেক বেশি, তারপরে দেখো ঢালটা একটু কমে গেছে, পরের সেকেন্ডে ঢাল একটু কমে গেছে, মানে বেগও কমে গেছে, তারপরের সেকেন্ডে ঢাল আরো কমে গেছে, তার মানে বেগও কমে গেছে, তারপরের সেকেন্ডে ঢাল আরো কমে গেছে, বেগ কমে গেছে, এই পয়েন্টে ঢাল শূন্য, এই যে তার মানে বেগও শূন্য। রিলেট করতে পারছো কিভাবে আসলো? সো সরণ ভার্সেস আমাদের যে ইয়ার গ্রাফটা, সরণ ভার্সেস আমাদের যে সময়ের গ্রাফটা, সেই গ্রাফে যখন আমরা ঢাল বের করব তখন আমরা বেগ পাচ্ছি। এখন বলো তো ত্বরণ ভার্সেস ইয়ার গ্রাফটা কি হবে? ত্বরণ বনাম সময়ের গ্রাফটা কি হবে? সো ত্বরণ বনাম সময়ের গ্রাফটা দেখো, ভি ভার্সেস টি এর গ্রাফে এখানে ঢালটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ঢাল। সো যেহেতু এটা নেগেটিভ ঢাল, তার মানে এইখানে আমাদের ত্বরণটা হচ্ছে নেগেটিভ। ব্যাস, ত্বরণটা নেগেটিভ, ত্বরণটা নেগেটিভ। এই কাহিনীটা মানে কি জানো? আর এই কাহিনীটা মানে কি জানো? এই কাহিনীটা মানে হচ্ছে
সময় বৃদ্ধির সাথে সাথে সরণের মান দ্রুত করে বাড়ছে, অর্থাৎ বস্তুটার মনে করো বাম দিক থেকে যাচ্ছে ডান দিক বরাবর এবং খুবই স্পিড আস্তে আস্তে ত্বরণ হচ্ছে। ডান দিক বরাবর তার একটা ত্বরণ হচ্ছে এ সমান সমান ধরো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ সমান সমান ধরো বলে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে বা ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এইটা মানে হলো দেখো সরণ ভার্সেস সময়ের গ্রাফটা, এটা মানে হচ্ছে বস্তুটা সামনের দিকে দ্রুত আগাচ্ছে, সামনের দিকে তার একটা ত্বরণ হচ্ছে, সামনের দিকে তার একটা ত্বরণ, দেখো ত্বরণটা পজিটিভ। তো সুষম ত্বরণে যাচ্ছে, ত্বরণটা পজিটিভ মানে দেখো 1 সেকেন্ডে বেগ প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, তাহলে সরণটাও কিন্তু এইভাবে করে ইনক্রিজিং একটা ভাবে বাড়তে থাকবে। আর এই ক্ষেত্রে কি দেখো সরণটা ত্বরণটা নেগেটিভ। ত্বরণ নেগেটিভ মানে কি? ত্বরণ যদি আমি বলি a সমান সমান ধরো -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে আসলে সময়ের সাথে সাথে বেগ কমছে, অর্থাৎ বস্তুটা যত সামনে আগাচ্ছে তত তার বেগ আস্তে আস্তে কমছে। দেখো যত সামনে আগাচ্ছে মানে সময় গড়ানোর সাথে সাথে যেহেতু ত্বরণটা নেগেটিভ, তাহলে দেখো বেগ আস্তে আস্তে কমছে 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 কমছে, এবং বেগ যত সামনে কমবে তত তত কিন্তু দেখো তার সামনের দিকে দূরত্ব বৃদ্ধির হার আস্তে 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 কিন্তু হ্রাস পাবে। এইখানে দেখো যে আমাদের এতটুকু সেকেন্ডের মধ্যে, এইটুকু সেকেন্ডের মধ্যে তার যতটুকু দূরত্ব সে অতিক্রম করছিল, এইটুকু সেকেন্ডের মধ্যে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছিল, দেখো পরের সেকেন্ডে কিন্তু পরের এই সেকেন্ডে কিন্তু আরো কত বেশি দূরত্ব সে অতিক্রম করছে। দেখছো এখানে এস টি এর যে গ্রাফটা, সেখানে 1 সেকেন্ডে শুরুতে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যতটুকু, পরের যে কোনো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আরো বেশি, অর্থাৎ স্পিড আপ হচ্ছে যেহেতু। কিন্তু এখানে খেয়াল করো তো, এইখানে আমরা যদি খেয়াল করি দেখো এই 1 সেকেন্ডে যতখানি দূরত্ব অতিক্রম করলো, বলতো পরের এখানে 1 সেকেন্ডে কি সে ততটুকু দূরত্ব অতিক্রম করতে পারলো? না। তার মানে যত সামনে আগাচ্ছে এই ক্ষেত্রে তত আস্তে আস্তে স্পিড কমছে এবং সামনে আগাচ্ছে। এই গ্রাফটা হলো এরকম, বুঝেছো? এই গ্রাফটা হচ্ছে এরকম। সো তার মানে হচ্ছে আমাদের এইটা হলো তখনকার গ্রাফ যখন আমাদের মন্দন হচ্ছে, এইটা হলো তখনকার গ্রাফ যখন আমাদের মন্দন হচ্ছে। এটা কি সমমন্দনের গ্রাফ না? এইটা হলো সমমন্দন। এই দেখো সময়ের সাথে সাথে ত্বরণটা নেগেটিভ, তার মানে বেগ আস্তে আস্তে কমছে এবং সামনের দিকে আগানোর যে হার সেটাও কিন্তু হ্রাস পাচ্ছে, সামনের দিকে আগানোর হার হ্রাস পাচ্ছে। ভাইয়া বলো তো এইটুকু পর্যন্ত সববার কি ক্লিয়ার কিনা একটু বলো, বলো 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 বলো। আচ্ছা ফিজিক্সে ঠিক আছে, সলভ ক্লাস দিব, অসুবিধা নেই অসুবিধা নেই, স্প্যামিং করো না। লাবিব দিব দিব দিব, স্প্যামিং করলে এবার বাইর করে দিব কিন্তু। ক্লিয়ার? শোনো সলভ ক্লাস এভাবে না, সলভ ক্লাসটা তোমাদেরকে আগে প্রবলেম গুলো আগে জানতে হবে, কোন কোন জায়গায় তোমরা প্রবলেম ফেস করতেছো। কারণ বেশিরভাগ প্রবলেমই দেখবা যে ভাইয়া এইটা একটু আরেকবার বুঝাই দেন। তো ভাই ক্লাস তো রেকর্ড আছেই, তাহলে আবার আরেকবার বুঝানো কি? ওইগুলা যেগুলা দেখবা যে একবার ক্লাস দেখে হয়তো বা বুঝো নাই, ওইটা 2-1 বার রিপিট করবা, বুঝছো? কারণ যে কোনো জিনিস ভাইয়া, এটা খালি তোমার জন্য না, যে কোনো জিনিস প্রথমবার যখন পড়বা তখন প্রথমবার মাথায় ঢুকবে এটার সম্ভাবনা আসলে 2%ও না। প্রথম ধাক্কাতেই একটা জিনিস মাথায় ঢুকে যাবে এবং সেটা মাথায় থেকে যাবে, এই সম্ভাবনা খুব কম। এবং প্রথম প্রথম জিনিসগুলা কঠিন লাগবে, এটা মেনে নিবা। যেমন দেখো তোমরা যখন ক্লাস 9-10-এ পড়ছো তখনও কিন্তু একদম শুরুর দিকে যখন বল অধ্যায় পড়ছো, গতি অধ্যায় পড়ছো, তারপরে যে পদার্থের অবস্থা এবং চাপ, আর্কিমিডিসের সূত্র পড়ছো, ওইগুলোও কিন্তু তোমাদের কাছে প্রথমবার যখন পড়ছো অনেক টাফ লাগছে, অনেক কঠিন লাগছে। কিন্তু দেখো যত সময় গড়াইছে, যতবার পড়ছো, আস্তে 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 কিন্তু সময় যাওয়ার সাথে সাথে জিনিসগুলো সহজ লাগা শুরু করছে। এই যে 9-এর শুরুতে ফেল করছে, তো তাইলে এরকম হবেই। তো এর জন্য দেখবা একই জিনিস কয়েকবার 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 করে যখন পড়বা তখন দেখবা আস্তে 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 জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। একটা জিনিস মনে রাখবা সব সময়, এটা তোমাকে লাইফে অনেক দূর আগায় নিয়ে যাবে, এবং এটার জন্য কখনোই অতিরিক্ত বুদ্ধির দরকার নাই, কোনো বুদ্ধির দরকার নেই আসলে। জাস্ট একটা জিনিস মেনটেন করবা, একটা জিনিস, সেইটা হচ্ছে কি বলতো? একটু আইডিয়া করো তো, কোন একটা হ্যাবিট বা কোন একটা
মাইন্ডসেট বিল্ড আপ করলে আসলে অনেকটা রিল্যাক্সে থাকা যায়। না, ডিসিপ্লিন তো আছেই, নেভার গিভিং আপ, কনসিস্টেন্সি, হ্যাঁ এগুলো তো আছেই, কিন্তু তার থেকে মাইন্ডসেটের যে শিফটটা, মাইন্ডসেট ওগুলো তো ধরো হ্যাবিট। মাইন্ডসেটের ব্যাপারটা হলো এরকম ভাবে চিন্তা করবা সব সময় যে কখনোই কমপ্লেন করা যাবে না, অজুহাত দেয়া যাবে না যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে কারণ হচ্ছে আমার ওইটা ছিল না, এটা ছিল না, এই হয় নাই, ওই হয় নাই, পরীক্ষায় গার্ড করা পড়ছে, প্রশ্ন কঠিন হয়েছে, এইরকম টাইপের কমপ্লেইনিং মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। পরীক্ষা খারাপ হয়েছে কেন? কারণ আমি পড়ি নাই। পরীক্ষা খারাপ হয়েছে কেন? কারণ আমি বেশি প্র্যাকটিস করি নাই। আমি এই জিনিসটা বুঝতেছি না কেন? কারণ আমি কম বার দেখছি। জিনিসটা যখন নিজের উপর নিয়ে আসবা, তখন তুমি আস্তে আস্তে রেসপন্সিবল মানুষ হতে পারবা এবং দেখবা তত বেশি তোমার জিনিসগুলা গ্রো করতেছে। কিন্তু তুমি যখন আরেকজনের উপরে দোষ চাপায় দেওয়ার চেষ্টা করবা যে ভাই পরীক্ষায় গার্ড করা পড়ছে বলে আমার পরীক্ষা খারাপ হয়েছে, প্রশ্ন কঠিন করছে বলে আমার পরীক্ষা খারাপ হয়েছে, যখন এরকম আরেকজনের উপর দোষ চাপাই দিবা তখন কখনো নিজের গ্রোথ আসবে না। তুমি গাধা ছাগল ছিলা, গাধা ছাগলই থাকবা। বুঝতে পারছো? এটার জন্য যে কোনো কিছুতে চেষ্টা করবা কমপ্লেন করা, অজুহাত দেওয়া অ্যাভয়েড করতে। নিজের দায়িত্ব কতটুকু, নিজের ঘাড়ে কতটুকু আছে, এইটুকু আগে ঠিক করার চেষ্টা করবা। হ্যাঁ, ওই যে একটা কথা আছে, তোমাদেরকে বলছিলাম কিনা, তোমাদেরকে বলছিলাম না কাদের বলছিলাম জানি না, ভুলে গেছি, যে জগতে ধরো 80% মতন ঘটনা যেগুলো আসলে আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু 20% ঘটনা আমাদের কোনো কন্ট্রোলে নাই, বা 10%, সরি 90-10 রুল বলে এটা। জগতে 10% ঘটনা এরকম আছে যেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। যেরকম ধরো করোনা ভাইরাস আসলো, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আছে সেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, এগুলো হলো 10%। কিন্তু খুব ভালো করে শোনো, ওই 10%-এর জন্য তোমার রিয়াকশন কি হবে সেইটার উপরে বাকি 80% ডিপেন্ড করে। যে করোনা ভাইরাস আসছে, ঠিক আছে, সব লকডাউন, কিন্তু দেখবা ওই লকডাউনের মধ্যেও অনেকে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য গ্রো করছে। আবার অনেকে চিন্তা করছে যে না আমি তো আগে দোকান চালাইতাম, দোকান তো এখন আর চলবে না। তো দেখা গেছে তার ওই যে 20%-এর উপর বা 10%-এর উপর তার যে রিয়াকশনটা, 10%-এর উপর কারো কন্ট্রোল নাই। কিন্তু যারা ওই যে অজুহাত দেওয়া পার্টি, এরা কিন্তু সবসময় না ওইটা হইছে বলে হইলো না, এটা হইলো বলে হইলো না, তারা কখনো সলিউশন খুঁজতে পারে না। তারা কখনো একটা জিনিস পার করে যে সামনে আগায় যাবে এটা করতে পারে না। তো ওই মাইন্ডসেটটা থেকে বের হইতে হবে। বুঝতে পারছো? ওকে ওকে ওকে, দেখো তোলা হয়েছে সবার, পারবা না? এমসিকিউ গুলো খুব হার্ড না, এমসিকিউ গুলো রিটেন টাইপের হবে আর কি। জার্ক হচ্ছে ত্বরণের পরিবর্তনের হার, এই জিনিস লাগবে না কখনো। জার্ক মানে হচ্ছে ত্বরণের পরিবর্তনের হার, যেমন বেগের পরিবর্তনের হার ত্বরণ, ঠিক তেমনি ত্বরণের পরিবর্তনের হারকে বলে জার্ক। জার্কের পরিবর্তনের হারও যেন আরেকটা কি আছে, তো এগুলা লাগবে না কখনো, জাস্ট আমাদের এই সরণ বেগ ত্বরণ এগুলা দেখলেই হবে। ওকে, এইবার আসো আরো দুইটা স্পেশাল টাইপের গ্রাফ নিয়ে একটু কথা বলি। সেইটা হচ্ছে, না ভালো মুসিবতে পড়ছি তো, সেটা হচ্ছে দুইটা টাইপের গ্রাফ। দেখো একটা গ্রাফ হচ্ছে এরকম, একটা গ্রাফ হচ্ছে এইরকম, এবং আরেকটা গ্রাফ হচ্ছে এইরকম। তোমরা একটু এই দুইটা এস ভার্সেস টি এর জন্য ভি ভার্সেস টি কেমন হবে এবং টি এ ভার্সেস টি কেমন হবে একটু গেস করো। ভি ভার্সেস টি এবং এ ভার্সেস টি, এই দুইটা গ্রাফ কেমন হবে এটা একটু গেস করো। ভি ভার্সেস টি এবং এ ভার্সেস টি কেমন হবে এটা একটু গেস করো। দেখি, আমরা একটু দেখি। দেখো
একদম শুরুতে বলতো আমরা ঢাল বের করবো জাস্ট। এগুলা বলতে কি বোঝাচ্ছে সেটা পরে আসতেছি, আগে দেখো এই গ্রাফ থেকে ঢাল বের করলে গ্রাফটা কেমন হয় বলতো। এইখানে ঢালটা কিন্তু কম, নেগেটিভ কম। তারপরে দেখো আস্তে আস্তে ঢালটা কিন্তু খাড়া হচ্ছে, আস্তে আস্তে ঢালটা কিন্তু খাড়া হচ্ছে, আস্তে আস্তে ঢালটা খাড়া হচ্ছে। অর্থাৎ ঢালের মান বৃদ্ধি পাচ্ছে কিন্তু নেগেটিভ, নেগেটিভ ঢাল, এগুলা নেগেটিভ ঢাল, কিন্তু ঢালের মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ঢাল ছিল 0। তাহলে ভি ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে, কেমন হবে এটা বুঝবা না, দেখো ভালো করে দেখো, খেয়াল করো প্রথমে ঢাল 0, তাহলে প্রথমে ঢাল 0 মানে বেগ 0, লিখে দিলাম 0। তারপরে দেখো এই ঢালটার মান মনে করো -2, তারপরে বলো তো ঢালটা আরো খাড়া হয়ে গেছে না, তাহলে এটা হয়ে যাবে ধরো -4। এরপরের ঢালটা দেখো আরো খাড়া হয়ে গেছে, তাহলে মান আরো বাড়বে, এটা ঢাল মনে করো -6। তাহলে আমাদের সময়ের সাথে যদি ঢালের গ্রাফটা আঁকি বা বেগের গ্রাফটা আঁকি, -2, -4, -6, তাহলে গ্রাফটা কেমন হবে? তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা সিম্পলি এরকম টাইপের একটা গ্রাফ হবে, বুঝেছো? গ্রাফটা এইরকম টাইপের একটা গ্রাফ হবে, ঠিক আছে। ত্বরণটা কেমন হবে বলো তো? বেগ বনাম সময়ের গ্রাফ। ত্বরণটা কি নেগেটিভ না? ত্বরণটা কি নেগেটিভ না? কারণ ঢালটা দেখো, ঢালটা কিন্তু নেগেটিভ। সো যেহেতু তোমার ঢালটা নেগেটিভ, তাহলে ত্বরণটাও কি হবে? নেগেটিভ হবে। তাহলে এ ভার্সেস টি গ্রাফের গ্রাফটা হবে এইরকম দেখতে। এ ভার্সেস টি গ্রাফটা হবে দেখতে এইরকম, ঠিক আছে? এ ভার্সেস টি এর গ্রাফটা হবে এইরকম, দেখো বুঝেছো কিনা? সো আমাদের টি যত বৃদ্ধি পাবে তত দেখো আস্তে আস্তে এই ঢালের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সো এইটার ঢাল মানে বেগ নির্দেশ করে, আর এইটার ঢাল মানে ত্বরণ নির্দেশ করে। সো বেগ বনাম সময়ের গ্রাফে যখন ঢাল বের করলাম, ঢালটা নেগেটিভ, আর নেগেটিভ ঢাল মানে হচ্ছে এই গ্রাফের ঢাল মানে ত্বরণ বোঝায়, তার মানে ত্বরণটা নেগেটিভ। বুঝতে পারছো গ্রাফটা কিভাবে আসলো? থ্যাংক ইউ, গুড গুড। এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, পরের গ্রাফটা বলো তো, এখানে দেখি তো কিভাবে চেঞ্জ হচ্ছে এটা। এইখানে ঢালটা যেরকম আছে, এই পয়েন্টে দেখো ঢালের মানটা আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে বলতো? এইখানে আস্তে আস্তে শুয়ে যাচ্ছে না খাড়া হচ্ছে? এইখানে আস্তে আস্তে ঢালের মানটা কমছে, ঢাল তো নেগেটিভ। এইখানে ঢালের মান যদি হয় -10, এখানে ঢালের মান কমে হয়ে গেছে -8, এখানে ঢালের মান কমে হয়ে গেছে -6, এটা হয়ে গেছে -4, এটা হয়ে গেছে -2। তাহলে ভাইয়া এটাকে যদি আমরা এখন গ্রাফের মধ্যে বসাই, তাহলে দেখো শুরুতে -10 মানে মনে করলাম এইটা, তারপরে এইটা -8, তারপরে -6, তারপরে -4, -2। সো এইভাবে করে আমাদের কিন্তু তার মানে গ্রাফটা হচ্ছে, বেগ ভার্সেস সময়ের গ্রাফটা এইরকম হচ্ছে, বুঝেছো? এবং ত্বরণটা কি হবে বলতো? এখানে ভি ভার্সেস টি গ্রাফের ত্বরণ কি? ভি ভার্সেস টি গ্রাফের ত্বরণ হচ্ছে এখানে পজিটিভ। এই যে ঢালটা পজিটিভ, ঢালটা পজিটিভ, তাহলে ত্বরণটাও পজিটিভ। দেখো বোঝার চেষ্টা করো, ঢাল থেকে কিভাবে ভি ভার্সেস টি আঁকছি এইটা বুঝেছো কিনা আগে দেখো, ঠান্ডা মাথায় দেখো। এস ভার্সেস টি গ্রাফের আমরা কিভাবে করে ঢাল বের করে ভি ভার্সেস টি পেলাম, এবং তারপরে ঢাল বের করে কিভাবে আমরা এ ভার্সেস টি পেলাম, এইটা বুঝেছো কিনা দেখো। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ সালমা, প্রান্তোষ, মাহমুদুল, ভেরি গুড, ক্লিয়ার। মারিয়া, লাবিব, ডান ডানা ডান ডান, আরাফাত, কানিজ রাহিমা, সৈকত হালদার, আকরামুল, ভেরি গুড ভেরি গুড, এক্সেলেন্ট, ভেরি গুড। তাহলে আমরা ঢাল থেকে কিভাবে করে বেগ বের করব এবং ত্বরণ বের করব, বা গ্রাফ থেকে কিভাবে করে একটা গ্রাফ দেওয়া থাকলে কিভাবে অন্য গ্রাফগুলো বের করব বা আইডেন্টিফাই করব, সেটা আমরা একটা আইডিয়া পাইছি। এখন আসো এইটা মানে আসলে কি বোঝাচ্ছে বলতো? সরণের মান আস্তে আস্তে কমছে, তার মানে জিনিসটা এরকম দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের সেই গাছ। তো এই গাছের থেকে, এই গাছের থেকে মনে করো এইখানে কোনো একজন লোক বা এখানে কোনো একটা ছেলে দাঁড়ায় আছে, তো তার বেগ আস্তে আস্তে ঋণাত্মক দিকে বাড়ছে। তার মানে কি? ওর বেগ হচ্ছে এই দিক বরাবর, বা তার ত্বরণটা হচ্ছে নেগেটিভ। সো এর ত্বরণটা হলো নেগেটিভ বলতে
দেখো বেগের মানটা সময় যত যাচ্ছে বেগের মানটা নেগেটিভ হিসেবে বাড়ছে। তার মানে শুরুতে মনে করো এদিক বরাবর যাচ্ছিল যখন ওর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ হয়েছে 6 মিটার পার সেকেন্ড। সো এইভাবে করে যত এই দিকে আগাইছে সরণ আস্তে আস্তে কমছে, মানে গাছ থেকে যেহেতু আমরা সরণ চিন্তা করছি, সরণটা আস্তে আস্তে কমছে এবং যত এদিকে যাচ্ছে তত দেখো বেগের মানটা নেগেটিভ দিকে কিন্তু বাড়ছে, বেগের মানটা নেগেটিভ দিকে কিন্তু বাড়ছে। সো সময় গড়ানোর সাথে সাথে বেগের মানটা দেখো আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোন দিকে? নেগেটিভ দিকে আস্তে আস্তে বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে, উল্টা দিকে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে সাই করে এটা পিছনের দিকে আসতেছে, সাই করে পিছনের দিকে আসতেছে। আচ্ছা, অন্যদিকে এইটা বলতে কি বুঝবো? ধরো এখানে আমাদের গাছ আছে, এইখানেও আমাদের ধরো প্রথমে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আস্তে 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 কমে কমে তো জিরো হলো। তো এইখানে আমাদের দেখো প্রথমে বেগের মানটা ছিল অনেক বেশি, তার মানে ফার্স্টে মনে করো বেগের মানটা হচ্ছে উল্টা দিকে 10 মিটার পার সেকেন্ড, তারপরে বেগের মান হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড। যত যাচ্ছে তত আস্তে আস্তে বেগটা কমছে, যত যাচ্ছে তত আস্তে আস্তে বেগটা কমছে। ঠিক আছে, তাহলে ত্বরণের দিকটা কোন দিকে? যদি এদিক বরাবর বেগ কমতে থাকে তাহলে ত্বরণের দিকটা কি এই দিকে না? সো ত্বরণটা কিন্তু দেখো পজিটিভ দিকেই আছে। যত বেগ এদিক বরাবর যাচ্ছে, যত পিছনের দিকে বেগটা কমতেছে, যত আস্তে আস্তে বেগের মানটা কমছে, তত কিন্তু দেখো বেগ যদি এদিকে বাড়তো তাহলে ত্বরণের দিক হতো এদিকে, বেগ যদি এদিকে বাড়তো তাহলে ত্বরণের দিক হতো এদিকে। যেমন এইখানে কিন্তু ত্বরণের দিক নেগেটিভ দিকে, এইখানে আমাদের ত্বরণের দিকটা এই দিক বরাবর, কারণ বেগ আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এখানে যখন বেগ আস্তে আস্তে কমছে তখন কিন্তু ত্বরণের দিক আসলে উল্টা দিকে, সো ত্বরণের দিকটা পজিটিভ দিকে। সো এইটা হচ্ছে আমাদের হোল গ্রাফটা। বুঝছো? গুড, ডান 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 ডান, ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো আমরা খুবই এক্সক্লুসিভ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। দেখো আমরা এইবার একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা একটু তুলে ফেলো সবাই খাতায়, খেয়াল করো। এখানে মনে করো আমাদের ভি ভার্সেস টি এর একটা গ্রাফ আছে, ভি ভার্সেস টি এর গ্রাফ আছে। এখানে আমাদেরকে বললো একটা গ্রাফ এইরকম ভাবে আছে, একটা গ্রাফ এইরকম ভাবে আছে, যেখানে এইটা হলো 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড এবং এই বেগটা হলো 5 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বের করতে হবে যে সরণ ভার্সেস সময়ের গ্রাফ কেমন হবে, সরণ বনাম সময়ের গ্রাফ কেমন হবে, এইটা আমাদেরকে বের করতে বলেছে। এটা হলো এস, এটা হলো টি। সো এস ভার্সেস ভি ভার্সেস টি দেওয়া আছে, এস ভার্সেস টি কত বের করা লাগবে? তাহলে দেখো তো কিভাবে বের করব। এস ভার্সেস টি কিভাবে বের করব? ভি ভার্সেস টি দেওয়া আছে, এস ভার্সেস টি আমরা কেমনে পাবো? দেখো আমরা যখন ভি ভার্সেস টি গ্রাফে বা এস ভার্সেস টি গ্রাফে যখন ঢাল বের করছিলাম তখন এটা পাইছিলাম। দেখো আমরা যখন এহে না, মহা মুশকিলের মধ্যে পড়ছি আসলে। এইখানে কই গেল এটা? এই তো, দেখো এই যে, দেখো তো ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল বের করলে আমরা কিন্তু সরণের পরিবর্তন পাই, আবার এ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল বের করলে আমরা কিন্তু বেগের পরিবর্তন পাই, ঠিক না? বেগের পরিবর্তন পাই, ঠিক আছে। খেয়াল করো এইখানেও তুমি দেখবা আমরা যখন এখানে ভি ভার্সেস টি গ্রাফ থেকে, মানে এস ভার্সেস টি গ্রাফ থেকে আমরা ভি ভার্সেস টি পাইছি কিভাবে করে? ঢাল বের করে পাইছি। তুমি যদি ভি ভার্সেস টি থেকে এস ভার্সেস টি তে আসতে চাও তাহলে না তোমাকে এরিয়া বের করে আসতে হবে, মানে ইন্টিগ্রেশন করে করে আসতে হবে। খেয়াল করো, দেখো ভি ভার্সেস টি এর গ্রাফ আমাদের দেওয়া আছে। এই ভি ভার্সেস টি এর গ্রাফে আমরা যদি ক্ষেত্রফলগুলো বের করি, ধরো 1 সেকেন্ড পরে ক্ষেত্রফল কত, এটা মনে করো 5 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পরে এরিয়াটা কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ 5, তার মানে 1 সেকেন্ড পরে সরণ হচ্ছে 5। আসলেই তো তাই, 1 সেকেন্ড ধরে যদি একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে 1 সেকেন্ডে তার সরণ হচ্ছে 5।
2 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2 × 5, 5 দুগুণে 10, প্রতি সেকেন্ডে 5 মিটার করে যায়, 2 সেকেন্ডে 10 মিটার যাবে। তাহলে যে পরের সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। তৃতীয় সেকেন্ডে কিন্তু দেখো, যদি এরিয়াটা বের করো তাহলে 3 × 5 15, প্রতি সেকেন্ডে 5 মিটার যায়, 3 সেকেন্ডে 15 মিটার যাবে। এই যে 3 সেকেন্ডে 15 মিটার যাবে, এটা হলো সেই 15, এটা হলো 10, এটা হলো 5। সো খেয়াল করছো একটা জিনিস, ভি ভার্সেস টি গ্রাফের যখন আমরা এরিয়া বের করছি তখন আমরা কিন্তু সরণ পাচ্ছি, আর সরণ ভার্সেস টি গ্রাফের যখন আমরা ঢাল বের করছি তখন আমরা বেগ পাচ্ছি। সো ঢাল বের করা মানে তো ডিফারেন্সিয়েশন করা, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। আর ভি ভার্সেস টি গ্রাফ থেকে যদি এস ভার্সেস টি পেতে চাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করি, আমরা এরিয়া বের করি, ইন্টিগ্রেশন করি, বুঝছো? ইন্টিগ্রেশন করি। তো এই হচ্ছে আমাদের কাহিনী। এখন দেখো এইখানে আমরা ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া আছে, এস ভার্সেস টি তে আসতে বলছে, তাহলে আমরা কি করব? আমরা ক্ষেত্রফল বের করব। তো খেয়াল করো, এই যে মনে করো 1 সেকেন্ড পরে তার সরণ কত হবে, এটা যেহেতু 5, তাহলে 1 সেকেন্ড পরে তার সরণ হবে 1 সেকেন্ড পরে তার সরণ হবে 5 একক। 2 সেকেন্ড পরে তার সরণ কত হবে? 2 সেকেন্ড পরে তার সরণ হবে, এইটুকু হলো 5, এইটুকু 2, 5 দুগুণে 10, 2 সেকেন্ড পরে তার সরণ হবে 10। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বেগটা এরকম সুষম আছে, সরণটা কিন্তু এরকম সুষমভাবে বাড়তে থাকবে। উল্টাভাবে দেখলে দেখো, সরণ ভার্সেস সময়ের গ্রাফের ঢাল কিন্তু বেগ নির্দেশ করে। এই ঢালটা কি কনস্ট্যান্ট না? এই যে দেখো, ঢাল কনস্ট্যান্ট মানে বেগও কনস্ট্যান্ট। এই প্রথম 2 সেকেন্ড পর্যন্ত বেগটা কনস্ট্যান্ট, প্রথম 2 সেকেন্ড পর্যন্ত বেগটা আমরা দেখলাম কনস্ট্যান্ট। সো আমাদের এইটা হচ্ছে 1 সেকেন্ডেরটা, এইটা হচ্ছে 2 সেকেন্ডেরটা। তাহলে 2 সেকেন্ডে আমাদের এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে? 5 দুগুণে 10। 2 সেকেন্ডে আমাদের এই বস্তুটা 10 মিটার দূরত্ব অতিক্রম করে এই 2 সেকেন্ডে। ঠিক আছে, তারপরে দেখো এরপরে আরো সরণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এরপরে সরণ আরো বৃদ্ধি পাইছে। সো আমরা যদি এইটুকু এরিয়া এখন বের করি, এইটুকু এরিয়া কত হবে? এইটুকু এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান হচ্ছে 1, উচ্চতার মান 5, অর্থাৎ 5/2 মানে 2.5, অর্থাৎ আমাদের আরো 2.5 এরিয়া যুক্ত হবে 3 সেকেন্ড পরে। সো 1 সেকেন্ড পরে সরণ হয়েছিল এইটুকু এরিয়া সমান, দেখো 1 সেকেন্ড পরে সরণ হচ্ছে 5 একে 5, এটা হলো 5 ছিল। 2 সেকেন্ড পরে এরিয়া হচ্ছে 5 দুগুণে 10, তার মানে 2 সেকেন্ড পরে সরণ হচ্ছে 10। 3 সেকেন্ড পরে টোটাল এরিয়া কত হয়ে গেছে বলতো? 5 একে 5, 5 দুগুণে 10, 10 এর সাথে আরো 2.5 যোগ করে 12.5। 3 সেকেন্ডে কিন্তু টোটাল 12.5 মিটার সে সরণ অতিক্রম করে। তাহলে এখানে যদি লিখে ফেলি 3 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 2.5, এই যে 2.5 যে দূরত্ব সেটা, অর্থাৎ এটা হলো 12.5 মিটার দূরত্ব। তাহলে তাহলে দেখো এইটা যদি হয় সেই 2.5 মিটার, তাহলে এখান থেকে গ্রাফটা এইরকম হবে, একটু কার্ভ হবে এই জায়গাটাতে, এই জায়গাটার গ্রাফটা একটুখানি কার্ভ হবে। এই যে এইটা এইরকম টাইপের একটা কার্ভ হবে, এইরকম এরকম টাইপের একটা কার্ভ হবে। দেখো যখন সরণের বৃদ্ধি, দেখছো কি করলাম আমরা? এই যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 ছিল, এই যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10, এই যে টোটাল এরিয়া কত? 10, এই যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10, 3 সেকেন্ডে টোটাল এরিয়া কত? 10 যোগ 2.5 মানে 12.5। তাহলে 3 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, এইখানে যদি দাগাও তাহলে আসছে 12.5। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের সরণের গ্রাফ। তো সরণের গ্রাফটা এরকম করে গিয়ে তারপর আবার এরকম কার্ভ হয়ে গেছে। বুঝতে পেরেছো? সো ভি ভার্সেস টি এভাবে দেওয়া থাকলে আমরা এস ভার্সেস টি এর গ্রাফটা এভাবে করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, বুঝছি, গুড, ভেরি গুড। এইবার তোমাদের জন্য একটা স্পেশাল প্রশ্ন, চিন্তা করে বের করবা। আমাদের একটা ত্বরণ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, এটা হলো এ, এটা হলো টি। গ্রাফটা কেমন দেখো, গ্রাফটা হচ্ছে এই রকমের একটা গ্রাফ, এ ভার্সেস টি এর একটা গ্রাফ এরকম দেওয়া আছে।
আমাদেরকে বলছে এটা হলো 11 সেকেন্ড আর এটা হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। এই পয়েন্টটা হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর এটা হলো 11 সেকেন্ড। আমাদেরকে বলছে যদি আদিবেগ শূন্য হয়, আদিবেগ শূন্য হলে বস্তুর সর্বোচ্চ বেগ নির্ণয় করো। বস্তুর সর্বোচ্চ বেগ কত? আদিবেগ শূন্য হলে বস্তুর সর্বোচ্চ বেগ কত হবে? কিভাবে বের করবা? দেখো ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে, ত্বরণ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। ত্বরণ থেকে আমরা কি করলে বেগ পাবো? ঢাল বের করলে পাবো না, ঢাল বের করলে তো ডিএ বাই ডিটি হয়ে গেল। ক্ষেত্রফল বের করলে আমরা ভি পাবো, মনে আছে? যদি আমরা ত্বরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল বের করি, এরিয়া বের করি, তাহলে আমরা কি পাই? এই যে দেখো ক্ষেত্রফল যদি আমরা বের করি এ ডিটি, তাহলে কিন্তু আমরা ডিভি পাই। তাহলে আসো ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের বেগের পরিবর্তন বা বেগের পার্থক্য পাওয়ার কথা। ক্ষেত্রফল কত হবে এখানে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে এটা আসে 55 মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ সমান সমান 55। তাহলে ভি সমান সমান আদিবেগ যেহেতু শূন্য, তাহলে ভি সমান সমান 55 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগের মান। কেন এটা সর্বোচ্চ বেগের মান? কারণ দেখো ভাইয়া একটু মনোযোগ দাও, খেয়াল করো, ত্বরণ শুরুতে ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 1 সেকেন্ডে ওর বেগ প্রথমে 10 করে বাড়ছিল, পরের মুহূর্তে তার বেগ 9 মিটার পার সেকেন্ড ত্বরণ 9 মিটার পার সেকেন্ড স্কয়ার যখন ত্বরণ হয়ে গেছে, পরের মুহূর্তে বেগ বাড়ছে 9 করে, তারপরে বেগ বাড়ছে 8 করে, তারপরে বেগ বাড়ছে 7 করে, 6 করে, 5 করে, 4 করে, 3 করে, 2 করে, 1 করে। সো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু বেগ বাড়ছে, প্রত্যেকটা মুহূর্তেই ত্বরণ যেহেতু আছে, ত্বরণ যেহেতু পজিটিভ, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ মানে কি প্রতি সেকেন্ডে বেগ 10 করে বাড়ছে, 9 ত্বরণ মানে কি প্রতি সেকেন্ডে বেগ 9 করে বাড়ছে, 8 ত্বরণ মানে কি প্রতি সেকেন্ডে বেগ 8 করে বাড়ছে, প্রতি সেকেন্ডে বেগ 7 করে বাড়ছে, 6 করে বাড়ছে, 5 করে বাড়ছে। তাহলে প্রতি সেকেন্ডে কিন্তু বেগ বৃদ্ধি পেয়েই যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত বেগ বৃদ্ধি পাচ্ছে? যতক্ষণ না পর্যন্ত ত্বরণটা 0 হচ্ছে। অর্থাৎ এই পুরাটা সময় জুড়ে পুরাটা ক্ষেত্রফল তুমি যদি নাও, তাহলেই কিন্তু বেগের পরিবর্তনটা পাবা সর্বোচ্চ। বুঝতে পারছো? বেগের পরিবর্তনটা তুমি পাবা সর্বোচ্চ। যদি এরকম হয়, তুমি মনে করো এইটুকু ক্ষেত্রফল নিলা, বললা যে ভাইয়া এইখানে এতটুকু সময় পরে, ধরেন 2 সেকেন্ড পরে বেগটা হবে সর্বোচ্চ। কে বলছে 2 সেকেন্ড পরে বেগটা সর্বোচ্চ হবে? তুমি যদি এইটুকু পর্যন্ত চিন্তা করো, দেখো এভাবেই দেখো, প্রথমে বেগ বাড়ছে প্রতি সেকেন্ডে 10 করে, বেগ কিন্তু বাড়ছে, তারপরের মুহূর্তে বেগ বাড়ছে 9 করে, তারপরের মুহূর্তে বেগ বাড়ছে 8 করে। সো বেগ কিন্তু বেড়েই যাচ্ছে। তো সর্বোচ্চ বেগ কিন্তু যত সময় গড়াচ্ছে সর্বোচ্চ বেগের মানও তত আস্তে আস্তে বাড়ছে। তাহলে 3 সেকেন্ড পরে দেখো এখনো ত্বরণ পজিটিভ, তার মানে আরো বেগ বাড়ছে, 4 সেকেন্ডে বেগ আরো বাড়ছে, 5 সেকেন্ডে বেগ আরো বাড়ছে, এইখানে গিয়ে না বেগ বাড়ছে না, আর বেগ শূন্য হয়ে গেছে, সরি এখানে গিয়ে ত্বরণ শূন্য হয়ে গেছে, অর্থাৎ বেগটা তখন কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে বের করতে চাই সর্বোচ্চ বেগ কত। তাহলে তুমি বেগের পরিবর্তনটা কখন সর্বোচ্চ হবে সেইটা আমরা দেখতে চাই, কারণ বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ। এই বেগের পরিবর্তনটা যখন সর্বোচ্চ হবে, বেগের পরিবর্তন যখন সর্বোচ্চ হবে, তখনই তো আমাদের ভিটা সর্বোচ্চ হবে। তাহলে বেগের পরিবর্তন সর্বোচ্চ মানে কি? ক্ষেত্রফলটা কখন সর্বোচ্চ হবে এটা দেখতে হবে। সো ক্ষেত্রফল কত পর্যন্ত নিলে সর্বোচ্চ? পুরাটা নিলেই সর্বোচ্চ। তাহলে ক্ষেত্রফল যখন সর্বোচ্চ, তখন বেগের পরিবর্তন সর্বোচ্চ, ইউ যেহেতু শূন্য, তার মানে ভিটা তখন সর্বোচ্চ। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, গেল। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্টের এক্সেলারেশনের গ্রাফটা রাহিমা দেখো, লাস্টের এক্সেলারেশনের গ্রাফ কোনটা বলছো? এইটা বলছো? এইটা বলছো কি? আচ্ছা, এটা কিন্তু ত্বরণটা এইখান থেকে, যে এটা ত্বরণ। সো যেটা বলছিলাম, দেখো বলো তো, একটা গাড়ি
একটা গাড়ি, বলতো গাড়িটা যদি এই দিক বরাবর প্রথমে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে গাড়িটার বেগ হয়ে গেল এদিকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে তার ত্বরণ কোন দিকে? তার ত্বরণটা এই দিক বরাবর না? এখন যদি এরকম হয় যে প্রথমে তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে 2 মিটার পার সেকেন্ড, এবং তারপরে তার বেগ হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে এখন বলো তো ত্বরণ কি ডান দিক বরাবর? এখন তার ত্বরণ কোন দিকে? এখন কিন্তু ত্বরণের দিকটা উল্টা দিকে। কারণ দেখো ত্বরণ যেদিকে হবে, যেদিকে ত্বরণ হচ্ছে এই দিক বরাবর কিন্তু তার বেগ বাড়বে, এদিক বরাবর কিন্তু তার বেগ বাড়বে। আরে কি লিখছি এগুলা? সো প্রথমে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দেখো বেগটা কিন্তু বৃদ্ধি পাইছে। সো বেগ বৃদ্ধি যেদিকে পাইছে তার মানে ত্বরণও সেদিকে, আর এদিকে দেখো বেগ হ্রাস পাইছে, তার মানে ত্বরণটা কি উল্টা দিকে। বুঝছো? সো এইখানেও জিনিসটা দেখো যে আমাদের এস এর মানটা আস্তে আস্তে কি হয়েছে, গাছটা ছিল মনে করো এই জায়গাতে, আমাদের দূরত্বটা প্রথমে এই জায়গায় ছিল, তারপর আস্তে আস্তে দূরত্বটা কমতে 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 গাছের কাছে গিয়ে আমরা পৌঁছাইছি। ও না না, এটা তো ওই গ্রাফটা না, সরি সরি, এইটা তো ওই গ্রাফটা না, এইটা তো ওইটা না, তুমি এটার কথা বলতেছো না? এই যে চেঞ্জ হয়ে গেছে, আরে এটা এখানে ছিল, এই যে এটার কথা বলতেছো না? ত্বরণটা এটা তো 3 নাম্বার, এটা দেখালাম। সো আমাদের দেখো একদম শুরুতে গাছ থেকে এটা এতখানি দূরে ছিল মনে করো, এরপরে আস্তে আস্তে কিন্তু সরণটা কমে কমে 0 হয়ে গেছে, মানে এটা গাছের কাছে পৌঁছায় গেছে। এখানকার ঢাল মানে বেগ বোঝাচ্ছে। সো একদম শুরুতে বেগ হচ্ছে -10, সো প্লাসের দিক ডান দিকে, এক্স অক্ষের ধনাত্মক, মাইনাসের দিক বাম দিকে। সো -10 মানে হচ্ছে এই দিক বরাবর শুরুতে বেগ ছিল 10, তারপর এই দিক বরাবর বেগ কমছে, 10 থেকে 8 হয়ে গেছে, 6 হয়ে গেছে, তাহলে ত্বরণ কি এইদিকে? ত্বরণ যদি এদিকে হতো তাহলে তো বেগ এদিকে বাড়তো, কিন্তু বেগ কমছে, তার মানে ত্বরণের দিকটা এই দিক বরাবর। সো ত্বরণটা কিন্তু দেখো পজিটিভ এক্স অক্ষের দিকে, তাহলে এটা ধনাত্মক। বুঝতে পেরেছো? একইভাবে এখানে যখন যাচ্ছে তখন দেখো শুরুতে সরণটা, গাছ থেকে সরণটা অনেক বড়, তারপর সময় গড়ানোর সাথে সাথে সরণটা কিন্তু আস্তে 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 কমছে, এই যে কমছে, তার মানে গাছের দিকে যাচ্ছে। এখন শুরুতে বেগ 2, মানে নেগেটিভ দিকে 2, নেগেটিভ দিকে 4, নেগেটিভ দিকে 6, তার মানে এই দিক বরাবর বেগ বাড়ছে বলে ত্বরণটাও এই দিক বরাবর, ত্বরণটা এক্স অক্ষের নেগেটিভ দিক বলে ত্বরণটা নেগেটিভ। বুঝছো? পারফেক্ট, গুড। ঠিক আছে, তাহলে আবার চেঞ্জ হয়ে গেল ছাতার মাথা। ওকে, ডান। আমরা আজকে এখানে শেষ করব তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে। সেটা হচ্ছে, মনে করো কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে মেরেছো, বস্তুটা কি হবে? সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে আবার বস্তুটা নিচের দিকে নামবে। শুধু তাই না, নিচের দিকে নামতে 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 নিচেরও নিচে নেমে যাবে। এই পুরা ঘটনাটার জন্য মনে করো আমরা বস্তুটাকে ইউ বেগে ছুঁড়ে মেরেছি, পুরা ঘটনাটার জন্য তোমার যেটা কাজ হবে, দুইটা গ্রাফ তুমি ড্র করবা, একটা ড্র করবা এইচ ভার্সেস টি, আরেকটা ড্র করবা ভি ভার্সেস টি। কিভাবে ড্র করবা সেটা আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেই। তোমরা দেখবা 4 নাম্বার অথবা 5 নাম্বার ক্লাসে আমরা কিন্তু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কিন্তু একটা টেবিল বানাইছিলাম, মনে আছে? উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কিন্তু একটা টেবিল বানাইছিলাম, তাই না? সো ওই যে টেবিলটা ছিল সেখানে কিন্তু আমাদের বিভিন্ন সময়ে আমাদের বেগ কত, সরণ কত, সেগুলো আমরা বের করছিলাম। তুমি যেটা করবা, যখন কোনো গ্রাফ কেমন হবে এটা বুঝতে পারবা না, তখন ওই রিলেটেড যে কোনো একটা সমীকরণ তুমি নিবা, ওই রিলেটেড সমীকরণটা নিবা। যেমন দেখো উপরের দিকে তুমি ছুঁড়ে মারছো, আমাদের বলছে ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে, তাহলে দেখো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য ভি আর টি এর সমীকরণে কি আছে? ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে তুমি কি করবা? ইউ এর মান বসাই দাও 50, জি এর মান সহজে বসাই দাও 10, এবং এখান থেকে হিসাব করে দেখো যে টি এর বিভিন্ন মানের জন্য ভি এর মানগুলা কত 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 করে হয়। এরকম 8-10টা ভ্যালু নাও, যে এখানে ইউ এর মান যদি 50 হয়, জি এর মান যদি 10 হয়, টি এর মান 0 তে ভি কত, টি এর মান 1 হলে ভি কত, 2 হলে ভি কত, 3 হলে ভি কত, এরকম করে বিভিন্ন ভ্যালুগুলা বসাও। ভ্যালুগুলা বসানোর পরে তুমি এখানে গ্রাফের মধ্যে এই ভ্যালুগুলা প্লট করো, প্লট করার পরে দেখো ভি ভার্সেস টি এর গ্রাফ কেমন হয়। গেল 1 নাম্বার।
2 নাম্বার কাজ, এইচ ভার্সেস টি এর গ্রাফও কেমনে বের করবা? উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য এইচ আর টি এর সমীকরণ কি? এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার না? সো এইখানেও ইউ এর মান ধরে নাও 50, সহজে ক্যালকুলেট করার জন্য জি এর মান ধরে নাও 10, টি এর বিভিন্ন মান বসায়ে এইচ এর মানগুলো আগে এই চার্ট থেকে দেখবা। এই চার্টের মধ্যে দেখবা যে টি এর বিভিন্ন মানের জন্য এইচ এর মান কত হয়, ভি এর মান কত হয়। সেই অনুযায়ী টি এর সাথে এইচ এর সম্পর্কগুলো কি? টি সমান 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 5 6 7 8 9 10 11 12, এই 12 সেকেন্ডে আমাদের এইচ এর ভ্যালুগুলো কত 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 করে হয় সেগুলো লিখবা। ভি এর ভ্যালুগুলো কত 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 করে হয় সেগুলো লিখবা। সেই অনুযায়ী টি ভার্সেস এইচ এর গ্রাফে তুমি স্থানাঙ্কগুলো বসায় একটা গ্রাফ পাবা, ভি ভার্সেস টি এর গ্রাফে স্থানাঙ্ক বসায় এরকম একটা গ্রাফ পাবা। সো গ্রাফগুলো কেমন হয় সেটা একটু ড্র করবা। আমি একবারে দেখাই দিচ্ছি গ্রাফগুলা কেমন হয়। দেখো, আমরা যদি এইচ এর কথাটা বলি, এইচ এর মান, টি এর মান যখন 0 তখন এইচ এর মান হচ্ছে 0, বেগের মান 50। তারপরে ছিল 1 এর জন্য 45, 2 এর জন্য 80, 3 এর জন্য 105, 120, 125, আবার 120, 105, 80, 45, 0, -55, -120। এগুলো হলো টি এর বিভিন্ন মানের জন্য এইচ এর মান। আর ভি এর মান কত ছিল? 40, 30, 20, 10, 0, -10, -20, -30, -40, -50, -60, -70। সো এইভাবে করে তুমি দেখো যখন টি এর বিভিন্ন মানের জন্য ভি এর ভ্যালুগুলো বসাবা তখন দেখবা এইরকম একটা গ্রাফ আসতেছে। কেন? দেখো, টি এর মান 0 বলে ভি এর মান প্রথমে 50, টি এর মান 1 সেকেন্ডে ভি এর মান 40, টি এর মান 2 সেকেন্ডে ভি এর মান 30, টি এর মান 4 সেকেন্ডে ভি এর মান 20, বা এরকম 0 তে 50, তারপর 40, 30, 20, 10 এবং 0। তারপরে -10, -20, -30, -40, একদম স্ট্রেইট লাইনে কিন্তু আমরা গ্রাফটাকে ফেলতে পারবো। ঠিক আছে? সো টি ভার্সেস ভি এর গ্রাফটা আমরা এভাবে করে লিখে ফেলবো যে এই পয়েন্টের স্থানাঙ্ক কত? 0,50, এই পয়েন্টের স্থানাঙ্ক কত? 1,40, এই পয়েন্ট হচ্ছে 2,30, এই পয়েন্ট হচ্ছে 3,20, এই পয়েন্ট হচ্ছে 4,10, এই পয়েন্ট হচ্ছে 5,0, এই পয়েন্ট হচ্ছে 6,-10, এই পয়েন্ট হচ্ছে 7,-8 -20, 8,-30। তো এভাবে করে আমরা টি এর বিভিন্ন ভ্যালুগুলা ভি অ্যাকর্ডিং এ বসাই এভাবে করে গ্রাফটা পেয়ে গেলাম। এবং এইচ ভার্সেস টি এর গ্রাফটাও কেমনে পাবা? এইচ ভার্সেস টি এর গ্রাফটাও দেখো যে টাইম 0 তে 0, তারপরে 45, তারপরে 2 সেকেন্ড পরে এটা হয়ে গেছে 80, তারপরে হয়ে গেছে 105, এরপরে হয়ে গেছে 120, তারপরে হয়ে গেছে 125, তারপরে আবার আসছে 120, তারপরে আসছে 105, তারপরে আসছে 85, 45, 0, -55, -120। সো আমরা দেখবো সবগুলা পয়েন্টকে যদি যুক্ত করা হয় এই রকমের একটা সরণ ভার্সেস সময়ের গ্রাফ আমরা পাবো। বুঝেছো? এইরকম একটা পড়ন্ত বস্তুর জন্য বা উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা এইরকম একটা সমীকরণ কিন্তু তখন পাবো। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে। এবং দেখবা আমরা কিন্তু আগে যখন প্র্যাকটিস করছি তখন আসলে দুইটা আলাদা 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 গ্রাফ দেখছিলাম। একবার আমরা দেখছি এই যে ভিটি গ্রাফটা দেখো, এখানেও ঢালটা নেগেটিভ, এখানেও কিন্তু ঢালটা নেগেটিভ। সো ত্বরণ ভার্সেস সময়ের যে গ্রাফ সেটা কিন্তু সবসময় নেগেটিভ, এরকম এটা -জি এর দিকে থাকতেছে, সেটা বুঝলাম। কিন্তু দেখো যখন আমরা এই গ্রাফগুলা নিয়ে আলোচনা করছিলাম খেয়াল করে দেখো, এই যে ওই গ্রাফের প্রথম দিকের অংশটা কিন্তু এরকম দেখতে, এই যে 50, তারপর 40, 30, 20, 10, প্রথম দিকের গ্রাফটা কিন্তু এরকম দেখতে। এবং দেখো প্রথমে সরণ ভার্সেস সময়ের গ্রাফটাও কিন্তু এইরকম টাইপেরই ছিল, এরকম টাইপেরই ছিল। এর পরের যে অংশটা সেই অংশটা দেখতে এইরকম, সেই অংশটা দেখতে এইরকম। ভি ভার্সেস টি এর গ্রাফটা কেমন ছিল? এই যে ভি ভার্সেস টি এর গ্রাফটা এরকম ছিল। সো প্রথম অংশটা আগের পেজে আলোচনা করে আসলাম। দ্বিতীয় যে অংশটা সেটা কি এরকম না, নিচের দিকে নেগেটিভ ঢাল, এই যে নিচের দিকে নেগেটিভ ঢাল হয়ে দেখো এস ভার্সেস টি এর গ্রাফটা এইরকম হয়। সো আমাদের এস ভার্সেস টি এর পুরো গ্রাফটার দিকে যদি তাকাও তাহলে এর পরের যে অংশটা ছিল সেই অংশটাই কিন্তু গ্রাফের শেপটা এইরকম টাইপের প্যারাবোলা হয়।
বুঝছো কিছু? সো বুঝলে ভালো, রিলেট করতে পারলে ভেরি গুড, না রিলেট করতে পারলেও প্যারা নাই। আমরা কিভাবে গ্রাফটা ড্র করবো আশা করি বুঝতে পারছো। সো প্রথম এইটুকুর জন্য দেখো এই যে বেগ কিন্তু আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। সো সামনের দিকে যাচ্ছে কিন্তু বেগ আস্তে আস্তে কমছে। সো এই যে সামনের দিকে যাচ্ছে, বেগ আস্তে আস্তে কমছে, মানে সরণের হারটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। এরপরে নিচের দিকে বেগ বাড়তে থাকবে, অর্থাৎ সরণ বৃদ্ধির হার তারপর আস্তে 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 কিন্তু বাড়বে, সময়ের সাথে সরণ বৃদ্ধির হার আস্তে আস্তে বাড়বে। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। নেক্সট ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ টপিক শুরু হবে, এই অধ্যায়ের প্রাণ বলতে পারো, সেটা হচ্ছে প্রাস। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। আচ্ছা শোনো, তোমরা এই যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি এখন একটা পোস্ট দিচ্ছি। আল্লাহ হাফেজ।